ভাই আমরা লাইভে। আচ্ছা, সবাই দ্রুত লাইভে জয়েন করো। আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে আবার যুক্ত হলাম। আমি তাশরিফ রুদ্র, ঢাকা মেডিকেল কলেজ। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার ডিসকাস করবো, অর্থাৎ কাজ, শক্তি ও ক্ষমতা। বুঝতে পারছো? তো তারা অলরেডি লাইভে জয়েন করে ফেলছো, তোমরা কমেন্ট বক্সে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা দ্রুত ক্লাসটা শুরু করব। প্লাস তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ থাকে ফ্রেন্ডের বা হোয়াটসঅ্যাপে যে সকল গ্রুপগুলো আছে, ওই গ্রুপে লিঙ্কটা একটু শেয়ার করে দাও ক্লাসের, যাতে তোমার ফ্রেন্ডরা দ্রুত ক্লাসে জয়েন করে। বুঝতে পারছো? আমরা দ্রুত আর 2 মিনিটের ভিতরেই ক্লাসটা শুরু করে দিই। আর আরেকটা কাজ করো, সেটা হচ্ছে বোর্ডে দেখো অনেক কিছু লেখা আছে, বলা যায় যে এই চ্যাপ্টারে 30% ইনফরমেশন এখানে লেখা। তো বোর্ডের লেখাটা স্পষ্ট কিনা একটু সবাই কমেন্ট করে জানাও, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আমি খুবই দ্রুত ক্লাসটা শুরু করব। নেহাল ফোনটা তোমরা দ্রুত সবাই লাইভে জয়েন করো, আর সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও ক্লাসটা। এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আমাদের ফিজিক্সের, জানো তোমরা। সব ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ জুবাইর কমেন্ট করছে সব ক্লিয়ার। ওকে, আমি আরেকটু স্টুডেন্ট বাড়লে আমি ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, তো ফোন অ্যাটেন্ডেন্সটা কত আসছে আমাকে বলতে পারবি? দেখি এক্স্যাক্টলি। ওকে, তো আমরা দেখো শুরু করে দিই। অ্যাটেন্ডেন্সটা কত আসছে একটু জানতে পারবি? আমরা শুরু করে দিব এখনই। আমি জাস্ট দেখি যে তোমরা সবাই মানে কতজন অলরেডি ক্লাসে আসো। শুরু করে দিয়ে তাহলে। আচ্ছা ঠিক আছে, স্টুডেন্ট চলে আসছে। তো দেখো, আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার পড়বো, অর্থাৎ কাজ, শক্তি ও ক্ষমতা। খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, তোমরা সবাই জানো। তো দেখো, আমরা যে টপিকগুলো আজকে টাচ করবো আমি পাশে সুন্দর করে লিখে রাখছি। আমরা প্রথমে কাজ নিয়ে লেখাপড়া করব। কাজ কি? কাজ আমরা শূন্য কাজ বলতে কি বুঝি, সর্বোচ্চ কাজ কি, সর্বনিম্ন কাজ কি, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, কাজের একক, মাত্রা, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় আসে। আমরা প্রথমে কাজ নিয়ে লেখাপড়া করব, তারপরে আমরা স্প্রিং বল এবং অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের 2টা বা 3টা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব। দেন আমরা শক্তির রূপান্তর নিয়ে লেখাপড়া করবো। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই হট টপিক, শক্তির রূপান্তর। প্রায় 2টা প্রশ্ন চলে আসছে অলরেডি এই একটা টপিক থেকে। শক্তির রূপান্তর, যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা। তারপরে আমরা যান্ত্রিক শক্তি নিয়ে লেখাপড়া করবো। তোমরা সবাই জানো যে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তি, এবং সেখানে আমরা ম্যাথ দেখবো। আজকে কিন্তু আমরা ক্লাসে ম্যাথও করবো, ঠিক আছে? আমরা যে কিছু মতো থিওরি পড়বো তা নাই, আমরা এর সঙ্গে এই চ্যাপ্টারের সকল ম্যাথও কিন্তু দেখে ফেলবো, যে ম্যাথগুলো এমসিকিউতে প্রায় আসে। আমরা উইদাউট ক্যালকুলেটর আজকে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে ম্যাথগুলো শেষ করব। তারপরে আমরা ক্ষমতা, দেন কর্মদক্ষতা এবং সবার লাস্টে সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল, এই টপিকটা টাচ করব। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা সবাই ক্লাসে একটু নড়ে চড়ে বসো, কনসেন্ট্রেশন দাও, আমি ক্লাসে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে দেখো, আমরা কাজ নিয়ে লেখাপড়া করব। কাজ বা শক্তি, এই 2টা টার্ম আসলে ইন্টারচেঞ্জেবল, জিনিসটা অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষায় সেম। তবে কাজ কি? কাজ হচ্ছে বল এবং সরণের ডট গুণফল। যদি আমি আমার ভাষায় বলি সহজ করে, কাজ হচ্ছে বল এবং সরণের ডট গুণফল, অর্থাৎ এফ ডট এস। আমরা জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, তার মানে এফ ডট এস ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন আমি রাশিগুলোকে একটু পরিচয় করাই দিই। দেখো, এখানে একটা ছোট্ট চিত্র আমি আঁকাই রাখছি। যদি তুমি এই বরাবর
এফ বল প্রয়োগ করো, যার ফলে তোমার সরণ এই এফ বলের সঙ্গে থিটা কোণে এই বরাবর হয়, তাহলে তোমার কাজ হবে এফ এস কস থিটা। অর্থাৎ এখানে এফ এর পরিচয় হচ্ছে এই এফ বলের মান, এস এর পরিচয় হচ্ছে সরণের মান, এবং থিটা কি এফ ও এস এর মধ্যবর্তী কোণ, সেই কোণের কস, অর্থাৎ এফ এস কস থিটা। এটা হচ্ছে আমার কাজের পরিমাণ, এটা হচ্ছে আমার কাজের পরিমাণ বা কাজের সূত্র বলা যেতে পারে। তো দেখো ভাই, এখানে এই যে এস কস থিটা, এটা অ্যাকচুয়ালি কি দেখো তো, এই এস কস থিটা জিনিসটা অ্যাকচুয়ালি কি? যদি আমার সরণ এই বরাবর হয় বলের সঙ্গে থিটা কোণে, যদি আমার সরণ এই বরাবর হয় বলের সঙ্গে থিটা কোণে, তাহলে এই বলের দিকে আমার সরণের উপাংশ কত? অর্থাৎ আমার এই এফ এর ডাইরেকশনে আমার সরণের উপাংশ কত? এস কস থিটা, এস কস থিটা। তোমরা এটা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছো, যদি এই ভেক্টরের সঙ্গে থিটা কোণে থাকে তাহলে এই ভেক্টরের দিকে এর উপাংশ কত? এস কস থিটা, তাই না? তো এটাই কিন্তু আমি এখানে লিখছি, দেখো পরে যে এটা লিখছি, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ অর্থাৎ এস কস থিটা। বল কি? এই যে এফ, আর এস কস থিটা কি? এই বল বা যে এফ এর ডাইরেকশনে এই সরণের উপাংশ, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ। বুঝতে পারছো? তার মানে আমাদের বলের কিন্তু দুইটা ডেফিনেশন পরীক্ষায় আসে অবজেক্টিভে। একটা হচ্ছে কাজ হচ্ছে, সরি, কাজের ডেফিনেশন দুইটা আসে, একটা হচ্ছে কাজ হচ্ছে বল ও সরণের ডট গুণফল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে বল ও সরণের ডট গুণফলকে কি বলে? অ্যান্সার হচ্ছে কাজ বলে। আরেকটা হচ্ছে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলে? ওটার অ্যান্সার কি বলতো? কাজ বলে। বুঝতে পারছো? তাহলে আমাদের কাজের কিন্তু এই দুইটা ডেফিনেশন এমসিকিউ আকারে আসে। এরপরে চলে আসো আমাদের কাজের, মনে করো যে বিভিন্ন ধরনের একক আছে, আমি যে এককগুলোর নাম লিখছি এগুলাই মোস্ট ইম্পর্টেন্ট এবং ঘুরে ফিরে এই জিনিসগুলো আসে। কাজের পরম একক, কাজের পরম বা নিরপেক্ষ একক আছে হচ্ছে জুল বা নিউটন মিটার এবং আর্ক। জুল কি? জুল হচ্ছে এসআই পদ্ধতিতে কাজে হয়, এসআই পদ্ধতিতে কাজের পরম একক জুল। আবার জুলকে নিউটন মিটারও বলা হয়। কিভাবে হয় এখান থেকে বের করা যায়। দেখো, বলের একক কি? নিউটন, আর সরণের একক কি? মিটার, নিউটন মিটার। আর cos থিটার তো কোনো একক নাই। তুমি বলতে পারো যে থিটা ডিগ্রি রেডিয়ান আমরা পড়ে আসছি, একক তো আছে, ওটা তো থিটার একক। cos থিটার তো কিন্তু কোনো একক না, এটা কিন্তু মান। cos 60 একটা মান পাবা, ওটা কিন্তু কোনো একক নাই। তার মানে আমার কাজের একক হচ্ছে নিউটন মিটার, এটাকে আমার বলা হয় হচ্ছে জুল। এটাকে আমার কি বলা হয় বলো তো? জুল। সো আমার এসআই পদ্ধতিতে কাজের পরম একক হচ্ছে জুল বা নিউটন মিটার। আর সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর, সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে পরম একক হচ্ছে আর। আমি মনে রাখতাম এইভাবে যে সিজিএস এ একটা জি আছে, আর আগে কি আছে? একটা জি আছে। সো সিজিএস পদ্ধতিতে আমার কাজের একক হচ্ছে আর। বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস মাথায় রাখবা যে 1 জুল সমান সমান কিন্তু 10 টু দি পাওয়ার 7 আর। খুবই খুবই ইম্পর্টেন্ট যে 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর। বুঝতে পারছো? 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর। তবে আমাদের কাজের পরম বা নিরপেক্ষ একক আমরা দুইটা মনে রাখবো, একটা হচ্ছে জুল বা নিউটন মিটার, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কাজের পরম একক। আর একটা হচ্ছে আর্ক, যেটা হচ্ছে আমার সিজিএস পদ্ধতিতে কাজের পরম একক। ঠিক আছে? আবার আমরা এটাও জানছি যে 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। এরপরে চলে আসো কাজের অভিকর্ষীয় একক। ভাই আমি একটা মনে রাখতে বলবো সবাইকে, কেজি মিটার। কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। অনেকে গ্রাম সেন্টিমিটার পড়বা, ফুট পাউন্ড পড়বা, দরকার নাই। জাস্ট একটা মনে রাখবা, কাজের অভিকর্ষীয় একক এমসিকিউ তে একটাই আসবে, সেটা হচ্ছে কেজি মিটার। ঠিক আছে? এখানে তোমার এসআই সিজিএস এর দরকার নাই, জাস্ট একটা মাথায় রাখবো, সেটা হচ্ছে কাজের অভিকর্ষীয় একক কোনটা? কেজি মিটার। দ্যাটস ইট। এরপরে চলে আসো কাজের ব্যবহারিক একক। কাজের ব্যবহারিক একক আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর একটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর একটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা কাজের ব্যবহারিক একক, পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে কাজের ব্যবহারিক একক কোনটা? দুইটা, একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর একটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই ইলেকট্রন ভোল্ট এই এককটা হচ্ছে আমাদের পারমাণবিক পদার্থবিজ্ঞানে ইউজ করা হয়, আর এই কিলোওয়াট আওয়ার হচ্ছে আমাদের বৈদ্যুতিক হিসাব নিকাশের কাজে ইউজ করা হয়। ঠিক আছে? মানে দুইটাই হচ্ছে আমার মেইনলি কাজের ব্যবহারিক একক। বুঝতে পারছো? তাহলে আমরা এটা জানতে হবে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল?
আর 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। এই জায়গাগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব 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 আসে এবং তোদের এইচএসসি এক্সামও ঘুরে ফিরে আসবে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। অ্যানসার কি 1.6 × 10⁻⁻19 জুল। আর 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? 3.6 × 10⁶ জুল। তাহলে আমরা এই মানগুলো আরেকটু রিপিট করি। আমরা একটু আগে দেখছিলাম যে 1 জুল সমান সমান 10⁷ আর্ক, আর 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 × 10⁻⁻19 জুল, আর 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 3.6 × 10⁶ জুল। 3.6 × 10⁶ জুল। 3 3 2 6, 3.3 2 6, 6 × 10⁶ জুল। ইজি ইজি। আর ইলেকট্রন 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1.6 × 10⁻⁻19 জুল। বুঝতে পারছো? এরপরে দেখো আমি লিখে রাখছি কাজের মাত্রা। কাজের মাত্রা ml² T⁻², ml² T⁻²। ঠিক আছে? একটা জিনিস ভাই মাথায় রাখবা, কাজ আর শক্তি কিন্তু সেম। তার মানে শক্তির মাত্রাও কিন্তু আসলে এই ml² T⁻²। বুঝতে পারছো? আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গতি শক্তির মাত্রা নিচের কোনটা, পারা যাবে? গতি শক্তির মাত্রা মানে কি? গতি শক্তি এক ধরনের শক্তি না? আর শক্তি আর কাজের মাত্রা সেম। তার মানে কি গতি শক্তির মাত্রা কত আসবে? ml² T⁻²। বিভব শক্তির মাত্রা কি? পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে, প্যাচ দিয়ে দিবে, ভাববে যে বিভব শক্তির মাত্রা কি আলাদা কোনো কিছু না, সেম। এর এক ধরনের শক্তি, আর শক্তি আর কাজের মাত্রা সেম। তার মানে এর মাত্রা কত আসবে? ml² T⁻²। বুঝতে পারছো? তাহলে তোমরা এখন আমাকে একটু কমেন্ট করে জানাবা, যারা ক্লাসে আসো ভাইয়া অলরেডি কমেন্ট করা শুরু করে দাও যে 1 জুল সমান সমান কত আর্ক। 1 জুল সমান সমান কত আর্ক? আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। 1 জুল সমান সমান কত আর্ক? সবাই একটু কমেন্ট করে জানাও যে 1 জুল সমান সমান কত আর্ক। নেহাল আছে পেছনে তোমাদের সবার পছন্দের আমাদের বিগ ম্যান নেহাল ভাইয়া, আমাদের প্রোটেক্টর সব কাজে। নেহাল ভাই আসিস? ঠিক আছে, নেহাল ভাই সব কমেন্ট চেক করতেছে। কমেন্ট করতেছে ওরা? জি ভাই, ফাবিয়ার অনুপ্রমি বলছে 10⁷ আর কমেন্ট করো। আমি আমার কাছে একটা ফোন দাও, তুমি এখান থেকে দেখো, আমি একটু দেখি, তুমিও দেখো। আমি দেখি কারা কারা আছে, আমি চিনে রাখবো এদেরকে। যারা ক্লাসে যারা অ্যাক্টিভ থাকবে এদের প্রত্যেকের নাম আমি তো মুখস্থ থাকে, আমি তো এই কমেন্ট চেক করি। তো যারা ক্লাসে কমেন্ট করবা আমি তাদেরকে চিনে রাখবো, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি নূপুর ইসলাম কমেন্ট করছে, ইসরাত জাহান, সুরাইয়া ইয়াসমিন, রুয়েন রহমান, আখি, সাদিয়া, তারপরে আলমগীর, লাবণ্য, ইমু, অর্পিতা, সুন্দর সুন্দর। ওকে, পারভিন কমেন্ট করতেছে। ওকে, সবাই কমেন্ট করতে থাকো। বুঝতে পারছো? তো দেখো, এখন আমরা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এই জায়গাটা একটু ক্লিয়ার করবো যে ধনাত্মক কাজ কি, ঋণাত্মক কাজ কি, আর শূন্য কাজ কখন হয়। দেখো আমরা বললাম কি একটু আগে যে W = Fs cos θ। এখানে আমার তিনটা কম্পোনেন্ট আছে, খেয়াল করছো ইকুয়েশনের ভিতরে? একটা হচ্ছে বল, একটা সরণ, আর একটা হচ্ছে cos θ। একটা বল, Fs এবং cos θ। তো কাজ কখন শূন্য হবে বলো তো? এই তিনটার যে কোনো একটা যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ তাই তো আমার কাজ শূন্য হয়ে গেল। অর্থাৎ তুমি এখানে ফোর্স দিলা, কোনো সরণ হলো না। তুমি একটা ফোর্স দিলা, মনে করো একটা মান দিলা, এফ এর একটা ভ্যালু আছে, বাট সরণ হলো না। তুমি এর সঙ্গে যাই গুণ করো আলটিমেটলি কাজ কি আসবে? শূন্য জুল। এই তিনটার যে কোনো একটা শূন্য হয়ে গেলে আমার কাজ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ওই একই ভাবে যদি cos θ তুমি বল দিলা, তোমার সরণও হইলো, বাট তোমার cos θ এর মান হয়ে গেল 0। তাহলে তুমি বল যতই দাও, সরণ যতই হোক, আলটিমেটলি তোমার কাজের মান কত হয়ে আসবে? 0। কমন সেন্স, তুমি ইকুয়েশন থেকে দেখবা সবকিছু। বইতে অনেক কিছু থিওরি লেখা থাকে, বাট তুমি ইকুয়েশন দেখো, Fs cos θ, এই তিনটার যে কোনো একটা শূন্য হয়ে গেলে আমার কাজের মান শূন্য হয়ে যাবে। সহজ কথা। সো cos θ কখন শূন্য হবে? যদি আমার θ = 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমার বল ও সরণ যদি পরস্পর লম্ব ভাবে কাজ করে। আমার বল কাজ করে এইদিকে, আমার সরণ কাজ করে এইদিকে, তাই পরস্পর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আমার θ কত? 90 যদি হয়, তাহলে cos 90 এর মান কত বলো তো? cos 90 এর মান কিন্তু 0। আর cos 90 এর মান 0 চলে আসা মানে আমার পুরো কাজটা কত চলে আসবে? শূন্য জুল চলে আসবে। তোমার বলের মান যতই আসুক আর সরণের মান যতই আসুক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। ঠিক আছে? ম্যাটার করে কি তোমার আলটিমেটলি কাজ কত চলে আসবে? শূন্য জুল চলে আসবে। এটা কিন্তু ভর্তি পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে কাজ যখন শূন্য হয়, যখন θ = 90 ডিগ্রি।
এবং এভাবেও প্রশ্ন আসে উল্টা করে যে বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃত কাজ ইকুয়াল টু কত বা কৃত কাজ কত হবে? অ্যান্সার কত? 0 0। অর্থাৎ তুমি বল দিচ্ছ, সরণ হচ্ছে, বাট কাজ কত হয়ে যাবে? আলটিমেটলি 0 জুল। এখন তোমার মনে প্রশ্ন থাকে না, একটা উদাহরণ দেন। অবশ্যই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ বা একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কৃত কাজ। কেন ভাই? তোমরা জানো যে প্রত্যেকটা বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে কেন্দ্রের দিকে কাজ করে কেন্দ্রমুখী বল। যে কোনো বৃত্তাকার গতিবিধিতে অবশ্যই একটা কেন্দ্রমুখী বল থাকতে হবে, অবশ্যই অবশ্যই কেন্দ্রমুখী বল থাকতে হবে। সো এফ কাজ করে আমার ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, আর ওই বৃত্তাকার পথে গতিশীল বস্তুর গতির দিক হয় যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। তো যদি এই বিন্দুতে চিন্তা করো স্পর্শক বরাবর, তাহলে এই বিন্দুতে বল কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে। তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে হিসাব করতে পারো, জিনিসটা অ্যাকচুয়ালি সেম। তো এখানে দেখো তোমার দিক হচ্ছে সরণের স্পর্শক বরাবর এই দিকে, আর তোমার বল কাজ করে অলওয়েজ অলওয়েজ কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর। এবং তোমরা একটা উপপাদ্য পড়ে আসছো না যে স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ অলওয়েজ 90 ডিগ্রি। তার মানে কি আমার এখানে এফ আর এস এর মধ্যবর্তী কোণ কত আসে? যে কোনো বৃত্তাকার গতির ক্ষেত্রে অবশ্যই 90 ডিগ্রি, সেটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর থিটা 90 মানে আমার cos 90 এর মান কত? 0। তার মানে আমার কাজ কত হয়ে যাবে? আলটিমেটলি ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে 0 জুল। এবার এটা পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। তো কিভাবে প্রশ্ন আসে জানো? সূর্যের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর ক্ষেত্রে কৃত কাজ কত? সূর্যের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর ক্ষেত্রে কৃত কাজ কত? তো পৃথিবীতে ঘুরতেছে, বৃত্তাকার পথে গতিশীল, ওখানে কেন্দ্রমুখী বল থাকবে, পৃথিবীর সরণের দিক থাকবে স্পর্শক বরাবর, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর থিটা 90 মানে cos 90 মান 0, কাজ 0। আমার কাজ কত আসবে? আলটিমেটলি অ্যানসার কত আসবে? 0 জুল। তো বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা দুইটা অবজেক্টিভ জানলাম, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, আর একটা হচ্ছে যদি আমার থিটা কখনো 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমার cos 90 এর মান চলে আসবে 0, কাজ 0। বুঝতে পারছো? কাজ অলওয়েজ 0। আবার যদি তুমি এখানে বল প্রয়োগ করো, আমার সরণ হচ্ছে না, আমি এখানে বল দিচ্ছি, কোনো সরণ হচ্ছে না, আমার এস কত? 0। এস যদি 0 চলে আসে তাও আমার কাজ কত চলে আসবে? 0। খুবই সহজ। এই তিনটা উপাদানের যে কোনো একটা 0 চলে আসলে আমার কাজ 0। সহজ কথা। এভাবে পড়লে দেখবা যে ফিজিক্সটা ফিল করতে পারবা, বুঝতে পারবা, ওরা অনেকদিন মনে থাকবে। হ্যাঁ, এই বাংলা কথা মুখস্থ করলে ভুলে যাবে আলটিমেটলি। তোমরা একটু মুখস্থ করাই কমেন্ট করে আমাকে জানাও এখন যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। তোমরা একটু আগে কমেন্ট করছো 1 জুল সমান কত, আর এখন কমেন্ট করবা 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবার মেডিকেল পরীক্ষায় চলে আসতে পারে কিন্তু। ঠিক আছে, ভাই 0 কেন লিখতে স্যার? 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? আগের কমেন্ট নাই, পরে দেখ। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? এটা কি মুখস্থ লেখে নাকি? সব 0 লিখতে স্যার ভাই। 0 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? এই দেখি। বোর্ড ক্লিয়ার না, বাট মানে তার নেটে সমস্যা, সবাই তো ক্লিয়ার হচ্ছে। আমি দেখতে পাচ্ছি সাদিয়া কমেন্ট করছে 1.6 × 10 -19 জুল হবে আপু, -19 হবে কিন্তু। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নীলা ঠিক কমেন্ট করছে, সূর্য, ইমু, ইফাত, সাদিয়া কমেন্ট করছে, অপি মল্লিক, নুসরাত মিম, হ্যাঁ সবাই ঠিক কমেন্ট করছে 1.6 × 10 -19 জুল। বুঝতে পারছো? একজন কমেন্ট করছে আপনার হাসিটা খুব জোস। কি কমেন্ট করছে? তেল মারো না, তানভীর হাসান। তেল মারো না, এসব হচ্ছে এলডিএল মারতেছে আমারে। এত অল্প বয়সে এলডিএল দিলে তোমার হার্টের রোগ হয়ে যাবে, পাগল। সব তেল দিও না, আমি তো পলিটিক্যাল নেতা না যে তেল দিবা আমাদের। তেল দিও না। এখন দেখো, আমি বললাম যে কাজ কোণ 0 হবে, কি বললাম বলো? যদি থিটা 90 হয়, অর্থাৎ বল ও সরণ পরস্পর লম্ব হয়, তাহলে আমার কাজ কত আসবে? 0। এখন ভাই বইতে দেখবে কথা আছে যে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ, এই দুইটা টার্ম আমাদেরকে একটু জানতে হবে যে ধনাত্মক কাজ কখন হয় আর ঋণাত্মক কাজ কখন হয়। ধনাত্মক কাজ কখন হয় আর ঋণাত্মক কাজ কখন হয়। এক্ষেত্রে আমার থিটার শর্তটা আসলে কেমন, বা থিটা ইজ ইকুয়াল টু কত হলে আমার কাজ ধনাত্মক হবে আর কাজ ঋণাত্মক হবে। দেখো ভাই, আমার এই রাশিটার ভিতরে এফ আর এস এর মান কিন্তু অলওয়েজ হয় পজিটিভ না হয় 0, কারণ ভেক্টর রাশির মান কিন্তু কখনো নেগেটিভ হয় না। তোমরা 2 অধ্যায় পড়ছো যে ভেক্টর রাশির মান আমরা কিভাবে বের করি, √i এর সহগ প্লাস j এর সহগ প্লাস k এর সহগ, তাই না? তো এই ভ্যালু কিন্তু কখনো ভেক্টর রাশির মান নেগেটিভ আসে না। ভেক্টর রাশির মান কিন্তু আমার অলওয়েজ পজিটিভ না হয় 0, কিন্তু নেগেটিভ কিন্তু আসে না। তো তুমি বলো
এক্ষেত্রে কাজ নেগেটিভ কখন আসবে? একমাত্র cos থিটা যদি নেগেটিভ হয় তাইলে আমার কাজ নেগেটিভ আসবে। কারণ আমার f এর মান কখনো নেগেটিভ আসবে না, শূন্য আসতে পারে, পজিটিভ আসবে, কিন্তু কখনোই কিন্তু নেগেটিভ মাইনাস ভ্যালু আসবে না, কারণ এখানে f হচ্ছে মান, ভেক্টরের মান। সো আমার এখানে cos থিটার মান যদি নেগেটিভ আসে কেবলমাত্র তখনই কিন্তু আমার কাজ আলটিমেটলি নেগেটিভ আসবে। ভালো করে ফিল করো জিনিসটা। আবার এখানে cos থিটার মান আমরা জানি যে তিন রকম হইতে পারে, জানি না? আমাদের পজিটিভ ভ্যালু হইতে পারে, শূন্য হইতে পারে, আবার নেগেটিভ ভ্যালু হইতে পারে। তাহলে cos থিটার মান যদি আমার পজিটিভ হয় তাহলে আমার কাজ আসবে পজিটিভ, আর শূন্য হলে কি হবে আমরা একটু আগে শিখে আসছি, সেটা বাদ দিলাম। আর নেগেটিভ হলে কাজ কি আসবে? cos থিটার কাজ আসবে নেগেটিভ। তারপরে আমার cos থিটার মান কখন পজিটিভ আর কখন নেগেটিভ এইটুকু জানলে আমরা বুঝতে পারবো যে কখন কাজ আসবে ধনাত্মক আর কখন কাজ আসবে ঋণাত্মক, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ। বুঝতে পারছো? তো cos থিটার মান কখন পজিটিভ আসে? তুমি একটু কোয়াড্রেন্ট আমি আঁকাই। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু ত্রিকোণমিতিক সকল অনুপাত কিন্তু পজিটিভ। আমরা সবাই জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। তার মানে যদি আমার থিটার ভ্যালু 90 ডিগ্রি এর কম হয়, 0 ডিগ্রি এর সমান বা বেশি এবং 90 ডিগ্রি থেকে কম হয়, 90 ডিগ্রি কিন্তু হওয়া যাবে না ভাই। এখানে যেই শর্তে তুমি দেখবা এখানে সমান সমান চিহ্ন দাও, ওটা কিন্তু ধনাত্মক কাজ বা ঋণাত্মক কোনোটাই হবে না। 90 কিন্তু ওয়ান ম্যান আর্মি, 90 থাকা মানে শূন্য কাজ। তো কোন কোণের সীমাইতে তোমার এই সীমাইতে হচ্ছে এ থাকা যাবে না। বুঝতে পারছো? 90 তে কিন্তু শূন্য ইকুয়াল চিহ্ন থাকা যাবে না, এটা থাকলে কিন্তু তোমার কাজ আলটিমেটলি শূন্য হয়ে যাবে, এটা কিন্তু থাকা যাবে না। আমার এই অ্যাঙ্গেলটা কিন্তু বাদ, এটা বাদ। আমার বল এবং সদের মধ্য থেকে 90 হওয়া যাবে না, ওটা হলে কিন্তু ধনাত্মক হবে না, ঋণাত্মক হয়ে যাবে না, ওটা কিন্তু হবে শূন্য। কারণ আমরা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু পজিটিভ, তার মানে আমার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে কম হয় এবং 0 ডিগ্রি এর সমান বা থেকে বেশি হয় তাহলে আমার cos থিটার মান চলে আসবে কিন্তু পজিটিভ। ব্লার কমেন্ট আসতেছে। ব্লার কমেন্ট আসে? হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করো, আমি দেখতেছি, দেখি তো দেখা যাইতেছে এখানে ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি কমেন্ট। একজন তো কমেন্ট করলো ক্লিয়ার আছে, যাদের ব্লার আছে একটু নেটওয়ার্কটা চেক করতে পারো। হ্যাঁ, একটু নেটওয়ার্কটা চেক করলে আমার মনে হয় না সমস্যা হবে, কারণ আমি দেখতে পাচ্ছি দুইজন কমেন্ট করছে ক্লিয়ার আছে, যেহেতু সবাই বলতে হবে না, একটু বারবার বেঁধে যাচ্ছে, একটু নেটওয়ার্কটা চেক করো। আমি ওয়েট করতেছি তোমার জন্য 10 সেকেন্ড, আশা করি ঠিক হয়ে যাবে। একটু সবাই নেটওয়ার্কটা চেক করো। আমার মনে হয় যে আমি রিচি বালা মুন্নি কমেন্ট করছে ক্লিয়ার আছে ভাই, একজন ক্লিয়ার আছে বললে তো আসলে মানে ধরে নেওয়া যায় যে ক্লিয়ার। সবাই ক্লিয়ার লিখতেছে ভাই। হ্যাঁ ক্লিয়ার আসতেছে, একজন ক্লিয়ার বললে আসলে ক্লিয়ারই আপু। বুঝতে পারছো? যদি ব্লার হয়, যদি এখান থেকে সমস্যা হয় তাহলে সবারই তো হওয়ার কথা, তাই না? আর যাদের একটু ব্লার হচ্ছে একটু নেটওয়ার্কটা আবার একটু চেক করো, আমি আশা করি যে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? তো দেখো আমি যেটা বলতেছিলাম যে থিটা যদি আমার প্রথম চতুর্ভাগে হয় কিন্তু 90 ডিগ্রি বাদ দেয়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম কিন্তু 0 ডিগ্রি এর সমান বা তার থেকে বেশি হয়, তাহলে আমার cos থিটা আসবে পজিটিভ, আর তখন আমার কাজ আসবে কি? ধনাত্মক। বুঝতে পারছো? আবার আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cos নেগেটিভ। তার মানে আমার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, সমান কিন্তু হওয়া যাবে না ভাই, আমি আবারও বলতেছি 90 ডিগ্রিতে এখানে যদি কোনো জায়গায় ইকুয়াল দেখছো ওই অপশন আগে থেকে বাদ, বিকজ 90 পুরো ওয়ান ম্যান আর্মি, ও পুরো সবার থেকে আলাদা। ওটা থাকা মানেই শূন্য কাজ, ধনাত্মক না ঋণাত্মক না। অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি আমার থিটার মানটা বড় আসে কিন্তু 180 ডিগ্রি এর সমান বা তার থেকে কম আসে, তাইলে কিন্তু আমার কাজ চলে আসবে কি বলতো? ঋণাত্মক। কারণ আমার cos থিটা যখন কি চলে আসবে? ঋণাত্মক। আর এই ক্ষেত্রে কাজ কি আসবে? ধনাত্মক। আর 90 ডিগ্রি হলে কি হবে বলতো? এটা যেটা 90 হলে কি হবে? শূন্য। এটা সবাই মাথায় রাখবে। আজকে থেকে আমি আশা করব যে রেঞ্জে আর ভুল যাবে না। খালি একটা জিনিস মাথায় রাখবো যে 90 তে কোনো ইকুয়াল চিহ্ন নাই। শূন্যতে আছে, 180 তে আছে, কিন্তু 90 তে কিন্তু কোনো ইকুয়াল চিহ্ন নাই। বুঝতে পারছো? 90 তে কিন্তু কোনো ইকুয়াল চিহ্ন নাই। এটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন তোমাদের কাছে একটা আমি আইকিউ মানে আমি পড়াইনি এখন, তারপরে জিজ্ঞেস করি যে cos থিটার সর্বোচ্চ মান তো আমি জানি 1, তাই না? cos থিটার সর্বোচ্চ মান কত? 1। আর সর্বনিম্ন মান কত? -1। আমরা সবাই জানি না এটা? তার মানে এই ইকুয়েশন থেকে খেয়াল করো তো, সর্বোচ্চ আর সর্বনিম্ন কাজ কখন হবে? যদি cos থিটার মান আসে 1, অর্থাৎ cos থিটার ভ্যালু যদি আমার সর্বোচ্চ হয় তাহলে আমার কাজ কি আসবে? তখন সর্বোচ্চ। আবার যদি cos থিটার ভ্যালু আমার সর্বনিম্ন হয় অর্থাৎ -1 হয়ে যায়, তাহলে আমার কাজ কত আসবে? সর্বনিম্ন।
তাহলে তোমাদের কাছে এখন আমার প্রশ্ন যে থিটার ভ্যালু কত হলে আমার কাজ সর্বোচ্চ হবে? বুঝতে পারছো আমার কথাটা, যে থিটার ভ্যালু কত হলে আমার cos থিটার মান সর্বোচ্চ হবে, আর cos থিটার মান সর্বোচ্চ হওয়া মানে আমার কাজ কি হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যাবে, তাই না? তাহলে আমার বলো যে থিটার ভ্যালু কত হলে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে আমার কাজ সর্বোচ্চ হবে, এবং এটা তো অনুশীলনী অবজেক্টিভ, খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা, যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে তোমার কাজ সর্বোচ্চ হবে। সবাই কমেন্ট করো, কমেন্ট আসে ওই ফোনে দেখলে বেটার হয়। আসতেছে সবাই জিরো সুন্দর, সবাই শূন্য শূন্য কমেন্ট করতেছে, তো সব পারে, জোস, বাহ। তার মানে আমার থিটা ভেক্টর 0 ডিগ্রি চলে আসে। হ্যাঁ, এদের পড়াটা ভালো লাগে, ক্লু দিলেই পারে, আর ভালো লাগে না। cos থিটার মান 1 কখন আসে? আমরা জানি যে cos 0 ডিগ্রির মান 1। তার মানে আমার থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, তাইলে আমার cos থিটার ভ্যালু আসবে সর্বোচ্চ, এবং কাজও আসবে কি বলতো, সর্বোচ্চ। এখন থিটার ভ্যালু 0 ডিগ্রি মানে কি? মানে কি, আমার বল যেদিকে কাজ করে, আমার সরণও একই দিকে কাজ করে, আমার এর মধ্যবর্তী কোণ কত, এখানে কত, 0 ডিগ্রি। অর্থাৎ আমার বল আর সরণ যদি একই দিকে কাজ করে, অথবা এদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, তাহলে আমার cos থিটার মান আসবে সর্বোচ্চ, আর cos থিটার মান সর্বোচ্চ আসে মানে আমার কাজও আসবে সর্বোচ্চ। বুঝতে পারছো? দুইটা অবজেক্টিভ পড়াই দিলাম। এরপরে তোমরা আবার একটু কমেন্ট করো তো যে কাজ কখন সর্বনিম্ন হবে, কাজ কখন সর্বনিম্ন হবে। তাই তোমরা আজকে আমারে পড়াও, আমি তোমাদের পড়াবো না, আমি জাস্ট তোমাদেরকে ক্লু দেবো, তোমরা নিজেদের বলো আমাকে, দেখি কমেন্ট কারা কারা করে, আমি এবার শর্টটা চেক করব। কাজ কখন সর্বনিম্ন হবে, কাজ কখন সর্বনিম্ন হবে, কাজ কখন সর্বনিম্ন। আমি দেখছি নীলা কমেন্ট করছে 180 ডিগ্রি, ঐশ্বর্য আমিন কমেন্ট করছে 180, সাদিয়া ইসলাম 180, সুন্দর সুন্দর। cos 180 এর মান কত? -1, এবং এটাই তো cos থিটার সর্বনিম্ন মান। অর্থাৎ আমার যদি থিটার মান 180 ডিগ্রি হয়, অর্থাৎ বল আর সরণ পরস্পর বিপরীত দিকে কাজ করে, তখন আমার থিটার মান কত আসে, 180 ডিগ্রি আসে। আর তখন আমার cos থিটার মান কত আসে, -1 আসে, সর্বনিম্নটা আসে। আর তখন আমার কাজও কি হবে, সর্বনিম্ন হবে। কাজও কি আসবে, সর্বনিম্ন আসবে। এবং সর্বনিম্ন মানে কি, অবশ্যই অবশ্যই কাজটা ঋণাত্মক আসবে, পজিটিভ তো আর আসবে না, তাই না? আসবে কি, ঋণাত্মক এবং সর্বনিম্ন। কোন ক্ষেত্রে? যদি আমার থিটা 180 ডিগ্রি হয়, থিটা যদি আমার 180 ডিগ্রি হয়। বুঝতে পারছো? আমি আশা করি আর ভুল যাবে না। তোমরা একটু আমাকে কাজের মাত্রাটা কমেন্ট করো তো, কাজের মাত্রা কমেন্ট করো। আজকে কিন্তু আমি অনেক প্রশ্ন তোমাদের প্রতি ছুড়ে দেবো, বিকজ এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, অনেক কিছু বড়। বাট আমি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতেছি, কোশ্চেন সলভ করতে যাবা ক্লাসের পরে, যে অনুশীলনী অবজেক্টিভ যেগুলো ভর্তি করার জন্য 100% ইম্পর্টেন্ট, ওইখানে এই কোশ্চেনগুলাই পাবা হুবহু। সো এখনই কমেন্ট করো যে কাজের মাত্রা কি, কাজের মাত্রা কি, ঠিক আছে? কাজের মাত্রা কি, সবাই একটু কমেন্ট করো। এরপরে দেখো এখানে আছে স্প্রিং বল ও অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো দেখো ভাই, স্প্রিং বল দ্বারা কৃত কাজ যদি আমি ডাব্লিউ চিন্তা করি, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, হ্যাঁ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ যদি ডাব্লিউ হয়, কমেন্ট করতেছো ওরা? জি ভাই, কমেন্ট আসছে সবাই, ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 কমেন্ট করছে, সুন্দর সুন্দর, সবাই কমেন্ট করো। যদি আমার স্প্রিং বল যদি ডাব্লিউ হয়, তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে আমার হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। এখন তোমরা বলতে পারো ভাই কাজ কখন নেগেটিভ কখন পজিটিভ, এটা তোমাদের এমসিকিউতে আসবে না, এমসিকিউতে আসবে না। আর যদি আসে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে বলবা, আমি এটা অনেক ইন ডেপথে ডিসকাস করা যায়। হ্যাঁ, কাজের কোন কাজটা কখন নেগেটিভ কখন পজিটিভ, এই যে স্প্রিং বলের ক্ষেত্রে এটা বলা যায়। বাট আমি একটা ক্লু দিয়ে রাখতেছি, এটা মাথায় রাখবা যে যদি বল আর সরণের দিক একই হয়, তাহলে কাজটা আসবে পজিটিভ, আর যদি বল আর সরণের দিক বিপরীত হয়, তাহলে কাজ আসবে নেগেটিভ। এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এখন এরপর এই কনসেপ্টটা মাথায় রাখবা, এরপর আমার এই কথাটা একটু মিলাই দেখবা যে কখন কাজ পজিটিভ আসে কখন নেগেটিভ আসে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে তুমি যদি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তোলো এই উচ্চতায়, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ পজিটিভ না নেগেটিভ? আমরা জানি অভিকর্ষ বল কাজ করে কোন দিকে, নিচের দিকে। তোমার বল কাজ করতেছে কোন দিকে, অভিকর্ষ বল এফ নিচের দিকে কাজ করতেছে, আর তোমার সরণ কোন দিকে হচ্ছে, উপরের দিকে। তাহলে আমার বল আর সরণের দিক আলাদা হয়ে যাচ্ছে না? এক্ষেত্রে আমার অভিকর্ষ বল দ্বারা কিন্তু কাজ কি আসবে, নেগেটিভ। আবার যদি তুমি কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলো, তাহলে তার সরণ কোন দিকে হচ্ছে, উপর থেকে নিচের দিকে, এই দিকে। আমার বল কাজ করে কোন দিকে, ওই সেম দিকে।
এই সকল ক্ষেত্রে আমার অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আসবে পজিটিভ। এটা হচ্ছে কনসেপ্ট। এই সেম কনসেপ্ট তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, স্প্রিং বলও অ্যাপ্লাই করে দেখবা যে মিলে যাবে। বাট অ্যাটলিস্ট এখন এটুকু মাথায় রাখো যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ W = ½ kx স্কয়ার, যেখানে x হচ্ছে আমার সরণ। আর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ W = কি বলতো? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি? পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে আমি বলতেছি, আসবে হচ্ছে mgh। তাহলে দেখো স্প্রিং বলের ক্ষেত্রে আমার কাজ আর সরণের ভিতরে সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। বাট অভিকর্ষ বলের ক্ষেত্রে আমার কাজ আর সরণ, যেটাকে আমি h দিয়ে লিখছি এখানে, একই কথা। এই w এবং h এর ভিতরে সম্পর্কটা আসলে কি? সমানুপাতিক। বর্গ কিন্তু এখানে নাই। অভিকর্ষের ক্ষেত্রে কিন্তু আমার কোনো বর্গ নাই। পরীক্ষায় প্রশ্ন আসে কেমন জানো? স্প্রিং বলের ক্ষেত্রে সরণ 3 গুণ করলে কাজ কত গুণ হবে? সরণ যদি তুমি 3 গুণ করো, কাজ কত গুণ হবে? এটা পরীক্ষায় আসে। আর অভিকর্ষ বলের ক্ষেত্রে যদি আমার সরণ আমি 3 গুণ করি, তাহলে কাজ কত গুণ আসবে? তুমি একটু কমেন্ট করো তো যে স্প্রিং বলের ক্ষেত্রে আমার সরণ যদি আমি 3 গুণ করি, তাহলে আমার কাজ কত গুণ হবে? সবাই কমেন্ট করো তো। আমার সরণ যদি আমি 3 গুণ করি, তো স্প্রিং বলের ক্ষেত্রে আমার কাজ কত গুণ আসবে? সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো। নিহাল কিন্তু কমেন্ট চেক করতেছে। এবার আমি হুটহাট করে ফোন নিয়ে কিন্তু চেক করব যে কারা কারা ক্লাসে আছে। ঠিক আছে? সবাই কমেন্ট করো যে স্প্রিং বলের দ্বারা সরণ যদি আমার 3 গুণ হয়, তাহলে কাজ কত গুণ হবে? হ্যাঁ, কমেন্ট আসতেছে। রোহান ঘোষ 9, ফাবিয়ারো 9। কারণ কি? 3 স্কয়ার। আমার বর্গের সমানুপাতিক সম্পর্ক, x এর মান আমার 3 গুণ করতেছো, 3 স্কয়ার করলে কাজ কত আসবে? 9 গুণ, তাই না? স্বাভাবিক। এখন যেটা আসলে যেটা শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর জিনিসটা কি হয়ে জানো? এখানে মুখস্থ করা অনেক বেশি। আর মেডিকেলে তো জানোই মুখস্থ করা একটু ডাক্তারদের বেশি পছন্দ। আমাদেরকে জায়গাটা একটু পড়তে হবে। হ্যাঁ, তা আমি আগে দুইটা কনফিউশনের জায়গা দিয়ে শুরু করব। হ্যাঁ, যে ফটো ইলেকট্রিক সেল আর ফটোগ্রাফিক ফিল্ম, এই দুইটা জায়গায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা আগে আমরা দেখবো। যা তোমরা সবাই জানো যে শক্তির রূপান্তর ঘটে। তোমরা পড়ছো না শক্তির নিত্যতা নীতি, যে মহাবিশ্বে শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং ধ্রুবক, এবং হচ্ছে আমাদের শক্তির কোনো অবিনশ্বর, কোনো এর কোনো সৃষ্টি নাই, বিনাশ নাই, একে বলে এক রূপ থেকে অন্য এক একাধিক রূপে রূপান্তরিত হয়। এটা 9 10 পড়া, এজন্য এটা আমি ক্লাস আর বললাম না। তো শক্তির রূপান্তর ঘটে, এটা তুমি বোঝো। তো ফটো ইলেকট্রিক সেলে আসলে কি হয়? এই দুইটা জায়গা কিন্তু আসতেছে না মেডিকেলে, বাট হঠাৎ করে দিয়ে দিতে পারে। খুবই ইম্পর্টেন্ট জায়গা। ফটো ইলেকট্রিক সেলে কি হয়? ফটোগ্রাফিক ফিল্মে কোন ধরনের রূপান্তর ঘটে শক্তি? দেখো, ফটো মানে হচ্ছে আলো, আর ইলেকট্রিক মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ মানে আমার তড়িৎ। তার মানে ফটো ইলেকট্রিক সেলে কি হয় বলতো? আমার আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ফটো ইলেকট্রিক সেলে কি হয় বলতো? আমার আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তুমি নামটা ভাঙো, ফটো মানে আলো, আর ইলেকট্রিক আসছে ইলেকট্রনের প্রবাহ এই অংশটা থেকে। আর ইলেকট্রনের প্রবাহ মানে তো আমার বিদ্যুৎ বা কারেন্ট। তার মানে আমার ফটো ইলেকট্রিক সেলে কি হয়? ফটো ইলেকট্রিক সেলে আমার আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ফটো ইলেকট্রিক সেলে কি হয় বলতো? আমার আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট জায়গা কিন্তু। এরপরে চলে আসো ফটোগ্রাফিক ফিল্মে কি হয়? এই দুইটা জায়গা সবাই ভুল যায়। ফটোগ্রাফিক ফিল্মে কি হয় বলতো? ফটোগ্রাফিক ফিল্মে আমার আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বলতো? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ফটোগ্রাফিক ফিল্মে কি হয়? আমার আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর ফটো ইলেকট্রিক সেলে কি হচ্ছিল? আমার আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছিল। বিকজ ইলেকট্রিক মানে ইলেকট্রনের প্রবাহ, তার মানে কি আমার আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছিল। বুঝতে পারছো সবাই? আশা করি ফটো এই জায়গাটার ভুল যাবে না। মানে একবার গ্রাফিকে হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আর ফটো ইলেকট্রিক সেলে আমার আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বুঝতে পারছো? এরপরে দেখো, তবে আমি তোমাদেরকে একটু জায়গাটা মুখে বলে দিই। অনেক কিছু আছে, বললে একটু সময় নষ্ট হবে। দেখো, বৈদ্যুতিক বাল্বে কি হয়? তুমি সুইচ দিলা, কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই আলোক শক্তিটা বাল্বের কিসে হচ্ছে বলতো? সেই বিদ্যুৎ শক্তিতে। তুমি সুইচ দিলে কি হচ্ছে? কারেন্ট যাচ্ছে,
বিদ্যুৎ শক্তি আছে, সেই বিদ্যুৎ শক্তিটা বাল্বে যে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? তার মানে আমার বৈদ্যুতিক বাল্বে কি হচ্ছে, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার তুমি ইস্ত্রি, বৈদ্যুতিক ইস্ত্রি, এটাতে আমরা কাপড় চোপড় ইস্ত্রি করি, তো সেইখানে কি হয়, এটা কিন্তু ওই ইস্ত্রি না, স্বামী স্ত্রী না, আমি বলছি কি বৈদ্যুতিক ইস্ত্রি। তোমরা যখন আমার ইস্ত্রিতে এরকম ইস্ত্রি ইস্ত্রি এগুলো কি সব পচারচর মিন করো না। বৈদ্যুতিক ইস্ত্রি কি, আমি বলছি যেটাতে আমাদের কাপড় চোপড় ইস্ত্রি করা হয়, বুঝতে পারছো? এই বৈদ্যুতিক ইস্ত্রিতে কি হয়, আমরা কারেন্টের সুইচ দিই, আমাদের কারেন্ট ওখান থেকে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই তাপ দিয়ে আমরা কাপড় চোপড় ইস্ত্রি করি, তাই না? আবার বৈদ্যুতিক পাখা, এখানে কি হয়, তুমি সুইচ দিলা আর ফ্যানটা ঘোরা শুরু করলো, এটা ঘুরতেছে কেন, এটা যান্ত্রিক শক্তি। এখানে কি হচ্ছে, আমার বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এই জায়গাগুলো তোমরা একটু ফিল করে পড়লে আমার মনে হয় না খুব বেশি কঠিন লাগবে। জাস্ট ওইখানে যে পয়েন্টগুলো আছে একটু দেখে নিবা, ঠিক আছে? কি কমেন্ট কি বলে? ভাই আপনার হাসিটা অনেক সুন্দর, মানে লাভ লাগতেছে। এই সারাদিন কি হাসি নিয়ে পড়ে থাকবে, আমাদের ক্লাসে ক্লাস করতে হবে, হাসি দেখলে কি হবে? দেখো হাসি দেখলে কি হবে, দেখো যেটা বলতেছিলাম, তাহলে তোমরা একটু কমেন্ট করো তো যে বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? এরপরে কমেন্ট আসে, দেখি আমি একবার কমেন্ট চেক করি কারা দেখি আছে। হ্যাঁ উড়ে তেল, হ্যাঁ আসলে তেল মারতিছে এরা, বুঝতে পারছে যে উইংস ড্যাফোডিলস, এই বুঝতে পারছে যে তেল মারতেছে এরা বাইরে। তা আমার তো অল্প বয়সে এলডিএল দিয়ে হার্টের রোগ বাতাই দিবা। সবাই ইংলিশে আলোক লিখতেছে। হ্যাঁ আলোক, অলোক অলোক লাগে যদিও, আলোক, ঠিক আছে? ডাবলে দিবা আলোক, আলোক অলোক না কিন্তু, ঠিক আছে? আলোক, ঠিক আছে? আলোক, বৈদ্যুতিক বাল্বে আমার বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, এবার চলে আসো যান্ত্রিক শক্তি। হ্যাঁ, যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি আমরা জানি যে দুই ধরনের। যান্ত্রিক শক্তি কয় ধরনের আছে বলো তো? দুই ধরনের। পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যান্ত্রিক শক্তি কয় প্রকার, অ্যানসার হচ্ছে দুই প্রকার। কি কি বলো তো? বিভব শক্তি এবং গতি শক্তি। বিভব শক্তি এবং গতি শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তি। এবং এখানে খুব ইন্টারেস্টিং ম্যাথ আছে, আমরা এখন ম্যাথ করব কিন্তু, এবং উইদাউট ক্যালকুলেটর ম্যাথ করব। সো যারা ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করো, তোমাদের মতো থাকতো তো আমি 2 + 3 = 5, এইটাও ক্যালকুলেটরে করতাম, জানো? তোমাদের মতো যখন আমি ছিলাম, মানে আলটিমেটলি যারা মেডিকেলে আসবা, এগুলো এখন থেকে হাতে করা প্র্যাকটিস করতে হবে। বিশ্বাস করো, তোমাদের এমন অবস্থা হয়ে গেছে যে 1 + 1 = 2, এটাও তোমরা ক্যালকুলেটরে বের করো। হ্যাঁ, 2 × 2 = 4, এটাও তোমরা জানো না, ভুলে গেছো, কারণ তোমরা তো ফ্রি হ্যান্ডে করো না ম্যাথ। সেরকম করলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। যারা ক্লাসে আসো, আমি তোমাদের মধ্যে উপদেশ থাকবে যে এখন থেকেই অ্যাটলিস্ট ক্যালকুলেটর ছাড়া মানে ম্যাথ কর। হ্যাঁ, আর ক্লাসে পরীক্ষা হলে যে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, ম্যাথ না করতে পারলে সমস্যা হয়ে যাবে। মানে 2-3টা ম্যাথ মেডিকেলে আসতেছে, 3-4টা চলে আসতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি মিলাই, ক্যালকুলেশনে পাকা হতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশনে পাকা হতে হবে। দেখো, বিভব শক্তি 3 প্রকার। এর ডেফিনেশন কি আমরা সবাই জানি যে স্বাভাবিক বস্তুর অবস্থান তুমি যদি পরিবর্তন করো, তাহলে অবস্থান পরিবর্তনের জন্য তার ভিতরে যেই শক্তি জমা হয় সেটা হচ্ছে বিভব শক্তি। আর বিভব শক্তি কয় প্রকার? 3 প্রকার। কি কি মনে রাখবা? অস্থিত, অস্থিত, অস্থিত মানে কি? অতে হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি, অতে হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি, স্থিতে হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, আর ততে হচ্ছে তড়িৎ বিভব শক্তি, ততে হচ্ছে তড়িৎ বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কয় প্রকার বলছি বলো? 3 প্রকার। কি কি? অস্থিত, অস্থিত, অস্থিতর অতে হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি, স্থিতে হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, আর ততে হচ্ছে তড়িৎ বিভব শক্তি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার 3 প্রকার বিভব শক্তি। এখন অভিকর্ষীয় বিভব শক্তিতে আমি একটু লেখাপড়া করি। যে অভিকর্ষীয় বিভব শক্তির ইকুয়েশনটা তোমরা সবাই জানো যে EP = mgh। এখানে h মানে কি? ভূপৃষ্ঠ থেকে বস্তুটা কত উচ্চতায় অবস্থান করতেছে। যদি আমার m ভরের বস্তু ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় থাকে, তাহলে তার বিভব শক্তি EP = mgh, তাই না? এখন তুমি বলো যে এখানে h এর পরিচয় হচ্ছে, ঠান্ডা মাথায় খেয়াল করো, যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা।
যদি ওই বস্তুটা ভূপৃষ্ঠ থাকে আর এই এর ভ্যালু কত আসবে 0 এর ভ্যালু 0 মানে কি mg * 0 আর বিভব শক্তি কত আসবে 0 জুল। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভূপৃষ্ঠের বিভব শক্তির মান কত, পারা যাবে? ভূপৃষ্ঠের বিভব শক্তির মান কত 0 জুল। কত 0 জুল। বুঝতে পারছো? এবং আরেকটা কথা সবাই মাথায় রাখবা যে এই বিভব শক্তি হিসাবের ক্ষেত্রে ভূপৃষ্ঠ যেহেতু আমার বিভব শক্তির মান 0 জুল, এই ভূপৃষ্ঠকে আমাদের প্রমাণ তল বা প্রামাণ্য তল হিসেবে ধরা হয়, প্রামাণ্য তল বা প্রসঙ্গ তল ধরা হয়। বুঝতে পারছো? অর্থাৎ যাহাই ভূপৃষ্ঠ তাহাই আমার প্রসঙ্গ তল। বুঝতে পারছো? কেন প্রসঙ্গ তল? দেখো, এই ভূপৃষ্ঠ থেকে যারা উপরের দিকে অবস্থান করবে, যারা উপরের দিকে থাকবে, উপর দিকে যারা থাকবে, এদের বিভব শক্তি আসবে হচ্ছে পজিটিভ। এদের বিভব শক্তি কি বলতো? পজিটিভ বা ধনাত্মক আসবে। বুঝতে পারছো? আর যারা এই ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে এই উচ্চতায় থাকবে, মনে করো এই নিচের দিকে আছে, অর্থাৎ খনির ভিতরে, ভূপৃষ্ঠ থেকে নিচে খনির ভিতরে যারা থাকবে, ওদের বিভব শক্তিকে ঋণাত্মক ধরা হবে। ওদের বিভব শক্তিকে কি ধরা হবে বলতো? ঋণাত্মক ধরা হবে। তার মানে যারা নিচের দিকে থাকবে, যারা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে থাকবে, অর্থাৎ যারা খনির ভিতরে থাকবে, খনির ভিতরে থাকবে, তাদের বিভব শক্তি কি আসবে বলতো? তাদের বিভব শক্তি আসবে হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। এবং পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে খনির ভিতরে বিভব শক্তির মান কেমন? অ্যানসার কি? ঋণাত্মক। খনির ভিতরে মানে কি? নিচের দিকে, এই ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে, উপরের দিকে না, এই নিচের দিকে। এবং নিচের দিকে আমার বিভব শক্তির মান অলওয়েজ নেগেটিভ ধরা হবে। বুঝতে পারছো? তাহলে এই তিনটা পয়েন্ট এখান থেকে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভূপৃষ্ঠে আমার বিভব শক্তির মান 0, কারণ আমার কোনো এইচ নাই। এবং ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আমার বিভব শক্তির মান ধনাত্মক বা পজিটিভ। এবং ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে, অর্থাৎ খনির ভিতরে, আমার বিভব শক্তির মান ঋণাত্মক বা নেগেটিভ। তিনটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রায় ফেস করবা এমসিকিউতে, প্রায় ফেস করবা কোশ্চেন সলভ করতে গিয়ে। বুঝতে পারছো? খনির ভিতরে বা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আমার বিভব শক্তি কেমন? নেগেটিভ। নেগেটিভ। বুঝতে পারছো? তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভূপৃষ্ঠে বিভব শক্তির মান কত? ভূপৃষ্ঠে বিভব শক্তির মান কত? সবাই কমেন্ট করে জানাও যে ভূপৃষ্ঠে বিভব শক্তির মান কত? সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? ভূপৃষ্ঠে বিভব শক্তির মান কত? এরপরে আমরা আরেকটা বিভব শক্তি পড়ছিলাম না, যে স্থিতিস্থাপক বিভব শক্তি। অস্থিত 2 নম্বরে কি ছিল? স্থিতিস্থাপক বিভব শক্তি ছিল না? এই বিভব শক্তির ইকুয়েশনটা কি জানো? ½ kx²। এটা তোমাদের স্প্রিং থেকে আসে। এই স্প্রিং বল দ্বারা কৃত কাজটা স্প্রিং এর ভিতরে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হয়। বুঝতে পারছো? স্প্রিং কে তুমি প্রসারণ করো, তাহলে এখানে একটা কাজ সম্পন্ন হয় না? আমি পড়াইছি না যে W একটু আগে পড়ালাম না, স্প্রিং বলের বিপরীত থেকে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। আর আমি একটু আগে বলছি কাজ যা শক্তিও তাই। ওই কাজটা স্প্রিং এর ভিতরে বিভব শক্তি হিসেবে জমা হয়, এবং তার ইকুয়েশনটা হচ্ছে U W ½ বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে তুমি যদি সরণ 3 গুণ করো, তাহলে তোমার কাজ যেমন 9 গুণ হয়, ঠিক তেমনি তোমার সরণ যদি 3 গুণ করো, তোমার বিভব শক্তিও কিন্তু 9 গুণ হবে। বুঝতে পারছো? একই জিনিস কিন্তু, আমি বলছি না কাজ আর শক্তি একটার বদলে একটা ইউজ করা যায়, তো এটা কিন্তু সেই একই জিনিস, মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আমি যদি প্রশ্ন আসে যে স্প্রিং এর মুক্ত প্রান্তের সরণ তোমার 3 গুণ বৃদ্ধি করলে বা 3 গুণ করলে বিভব শক্তি কেমন হবে? 9 গুণ হবে, কারণ আমার বিভব শক্তি ½ kx²। বুঝতে পারছো? দেখো কেন কমেন্ট করে সবাই 0 করছে। হ্যাঁ, ভূপৃষ্ঠে বিভব শক্তির মান 0 জুল, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু স্থিতিস্থাপক বিভব শক্তি। এর আগে যেটা করলাম এটা হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি, তাই না? ভূপৃষ্ঠ পৃথিবীর সঙ্গে সম্পর্ক। এরপরে আমরা চলে আসি গতি শক্তিতে। গতি শক্তি এবং এরপরেই আমরা কিন্তু ম্যাথে চলে যাব। গতি শক্তি তোমরা হয়তো জানো, আগে চ্যাপ্টারে পড়ছো, এবং এর ইকুয়েশনটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এর আমরা ½ mv²। গতি শক্তির ইকুয়েশনটা কি বলতো? ½ mv², তাই না? ½ mv², যেখানে m হচ্ছে বস্তুর ভর আর v হচ্ছে গতি বা বেগ, ঠিক আছে? এবং এর ডেফিনেশনটাই হচ্ছে এরকম যে বস্তু তার গতি বা বেগের জন্য কাজ করার যে শক্তি অর্জন করে, এটা হচ্ছে তার গতি শক্তি। বস্তু কোশ্চেন ছিল ভূপৃষ্ঠের অপর নাম কি? এটা হচ্ছে আরেকবার বলতে ওটা হচ্ছে, আমি লিখে রাখতেছি, এটা হচ্ছে প্রসঙ্গ তল বা প্রামাণ্য তল।
প্রসঙ্গ তল বা প্রামাণ্য তল লিখে রাখো আপু, যে কমেন্ট করছো বা ভাইয়া যে কমেন্ট করছো লিখে রাখো যে ভূপৃষ্ঠের আরেকটা নাম আমার ওই হচ্ছে প্রসঙ্গ তল বা প্রামাণ্য তল। বুঝতে পারছো? এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রসঙ্গ তলে বিভব শক্তির মান কত, অ্যান্সার কিন্তু 0 যোগ। বা যদি প্রশ্ন আসে প্রামাণ্য তলে বিভব শক্তির মান কত, ওটাও কি 0 যোগ। বুঝতে পারছো? আর কোণের ভিতরে বললে ঋণাত্মক, কোণের ভিতরে বললে কি ঋণাত্মক। বুঝতে পারছো? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? লিখে রাখো এটা, ঠিক আছে? প্রসঙ্গ তল বা প্রামাণ্য তল, ঠিক আছে? এরকম কোনো সমস্যা থাকলে কমেন্ট করবা, ঠিক আছে? নেহাল ভাই আছে আমাদের প্রোটেক্টর, সব বিপদ থেকে প্রোটেক্ট করে আমাদের, হ্যাঁ? তোমাদেরও করে তুলবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সমস্যা হলে কমেন্ট করবা, আমাকে জানাবে, ঠিক আছে? এখন দেখো, একটু আগে দেখো আমরা শিখে আসলাম, ঠান্ডা মাথায় খেয়াল করো যে বিভব শক্তি পজিটিভ হইতে পারে, শূন্য হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু গতিশক্তি কিন্তু কখনোই নেগেটিভ হবে না। গতিশক্তি কিন্তু কখনোই নেগেটিভ হবে না। কেন নেগেটিভ হবে না? দেখো এখানে হাফ ধ্রুবক, এম তো বস্তুর ভর, এ তো কখনোই নেগেটিভ হবে না। আমি কি বলবো যে আমার ভর মাইনাস এত কেজি, তাহলে আমার কোনো অস্তিত্বই নাই। আমার ভর কিন্তু অলওয়েজ পজিটিভ, ধ্রুবক। আর ভি স্কয়ার, বেগের বর্গ তো অবশ্যই পজিটিভ। তার মানে আমার গতি শক্তি অলওয়েজ পজিটিভ অথবা শূন্য। আমার যদি বেগ শূন্য হয় তাহলে বেগ গতি শক্তি শূন্য, ঠিক আছে? বাট গতি শক্তি কিন্তু কখনোই নেগেটিভ বা ঋণাত্মক হবে না। কিন্তু বিভব শক্তি কিন্তু নেগেটিভ হতে পারতো, তোমাদের একটু আগে দেখাইলাম না যে খনির ভিতরে বা পৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে আমার বিভব শক্তি নেগেটিভ ধরতে হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় সত্য মিথ্যা দিয়ে দিবে কঠিন প্রশ্ন করলে, এগুলো দেবে কঠিন প্রশ্ন করলে। কনসেপচুয়াল জায়গা তো একটু মাথায় রাখতে হবে যে গতি শক্তি কিন্তু কখনোই নেগেটিভ হবে না, শূন্য হবে, পজিটিভ হবে, কিন্তু নেগেটিভ কিন্তু হবে না, ঠিক আছে? তো দেখো এই গতি শক্তিতে আমরা জানি যে হাফ ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। এখানে গতি শক্তি আর বেগের ভিতরে সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। পরীক্ষায় প্রশ্ন আসবে কেমন জানো? কোন বস্তুর বেগ যদি 3 গুণ করো বা 2 গুণ করো, তাহলে গতি শক্তি কয় গুণ হবে? সহজ সস্তা প্রশ্ন। 2 গুণ করলে কত আসবে? 4 গুণ, 2 স্কয়ার, তাই না? এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যে কোন বস্তুর গতি শক্তি 2 গুণ করছো, তাহলে তার বেগের কেমন পরিবর্তন হবে? এই কতটুকু পারে এরা? আমি কি বলছি বলো? সবাই কমেন্ট চেক করবা এটা, যে গতি শক্তি আমি 2 গুণ করছি, তাইলে তার বেগের কেমন পরিবর্তন হবে? গতি শক্তি 2 গুণ করছি, তাহলে তার বেগের কেমন পরিবর্তন হবে? সবাই তো বলে যে বেগ 2 গুণ করলে গতি শক্তি 4 গুণ। কত সস্তা! 4 ভাই, তারান্নম মামুন 4। গতি শক্তি 2 গুণ করছি, তাহলে বেগের কেমন পরিবর্তন হবে? প্রশ্নটা ভালো করে খেয়াল করো, চিন্তা করো, যেহেতু আমি বলছি একটু ক্রিটিক্যাল চিন্তা করতে হবে। √2 কমেন্ট করতেছে। কেউ কি কমেন্ট করতেছে √2? হ্যাঁ, দেখি প্রথম কমেন্টটা কার? গ্রেট, খুবই ভালো ফার্স্ট কমেন্ট করছে, তাই না? √2 যাক, এরপর দেখি সবাই √2 কমেন্ট করতেছে, একজন বললে সবাই পারে থিওরি। না, একজন বা সবাই না, এরা ভালো স্টুডেন্ট, এরা তো আমার আগের কোশ্চেনের অ্যানসার করছে, সবাই ভালো স্টুডেন্ট। দেখো আমি কি প্রশ্ন করছিলাম, যে গতি শক্তি 2 গুণ করছি। গতি শক্তি 2 গুণ করা মানে কি? তুমি এখানে 2 বসাও, তাহলে আমার বেগ কত আসবে? √2 স্কয়ার না? √2 স্কয়ার না? দেখো ভি সমানুপাতিক কি? √e কে। যদি e কে ইজ ইকুয়াল টু √, এই e কে ইজ প্রপোর্শনাল টু v স্কয়ার হয়, তাহলে v সমানুপাতিক কত? √e কে। তাই বলছি আমি গতি শক্তি করছি 2 গুণ, √2 গুণ, তাহলে v কত আসবে? √2 গুণ। বুঝতে পারছো? আমি কিন্তু বলি না যে আমি বেগ দ্বিগুণ করছি, আমি উল্টাই দিছি। আমি বলছি আমি গতি শক্তি দ্বিগুণ করছি, তাহলে ওটারে তুমি ডান সাইডে নিয়ে যাবা। গতি শক্তি দ্বিগুণ করছি, ডান সাইডে নিয়ে গেলাম, যে v সমানুপাতিক √e কে। কয় গুণ করছি? 2 গুণ করছি, তো এখানে √e কে কয় গুণ? 2 গুণ, √2, তাহলে v কত গুণ হবে? √2 গুণ হবে। আচ্ছা বেগ বলি নাই, আমি বলছি গতি শক্তি 2 গুণ করছি, তো কোশ্চেন কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু অনুশীলনী অবজেক্টিভ, ঠিক আছে? আমার এখনো মনে আছে, এটা মেবি আমাদের আনসার হিসাবের বইতে ছিল, মানে আগে করছিলাম, মনে না এটা ছিল, কিন্তু কোথাও এক জায়গা পাওয়া, হ্যাঁ, যে কোনো একটা রাইটারের বইতে পাবা, হ্যাঁ, এটা কিন্তু করতে হবে। এবং অনুশীলনী অবজেক্টিভ মেডিকেলের জন্য ফরজে আইন, হ্যাঁ, ঠিক আছে, মাথায় রাখতে হবে, কিন্তু ফিজিক্সের জন্য অ্যাট লিস্ট, হ্যাঁ, মাথায় রাখতে হবে। ভাই কমেন্ট আসছে,
আপনি এত হেসে হেসে সুন্দর করে কোশ্চেন করেন, সবকিছু সহজ লাগে। সবাই একটু চিন্তা কর। আরে ভাই আমি আজকে তেল আমার আসলে হার্টের রোগ হয়ে যাবে কয়েকদিন পরে। এরা তাই থাকবে, এরা একমাত্র এলডিএল দেবে এরা। এইচডিএল দিলে একটা কথা থাকে, এইচডিএল কারা জানো? এইচডিএল কারা? এইচডিএল হচ্ছে গঠনমূলক সমালোচনা, হ্যাঁ, আর এলডিএল হচ্ছে তেল। তোমরা আস্তে করে এলডিএল দিচ্ছ, এইচডিএল দাও। এইচডিএল দিলে একটু ভালো হবে, একটা ভালো কোলেস্টেরল খাই, হ্যাঁ, তো অল্প বয়সে মায়ের খেতে দিও না। এখন দেখো আমরা গতিশক্তি বিভব শক্তি পড়ে ফেললাম। এখন আরেকটা ইকুয়েশন দেখো, আমরা আরেকটু বলি, তোমাদের পড়াইতে মজা লাগতেছে। দেখো এখান থেকে লেখা যায় যে mv স্কয়ার বাই 2, দেখা যায় না? উপরে নিচে m গুণ করে দাও। এটা আগে চ্যাপ্টারে যদি পড়ছো তোমরা, তাহলে কি আসে? mv হোল স্কয়ার বাই 2m। আর mv মানে কি? বস্তুর ভর বেগ, যেটা আমরা p দিয়ে প্রকাশ করি, p স্কয়ার বাই 2m, তাই না? p স্কয়ার বাই 2m। তার মানে আমার গতিশক্তির কয়টা ইকুয়েশন আছে? হাফ mv স্কয়ার, এই হচ্ছে একটা ইকুয়েশন, আর p স্কয়ার বাই 2m এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমরা বেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক বের করতে পারতেছি, আর এই ইকুয়েশন দিয়ে আমরা ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক বের করতে পারতেছি, তাই না? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন বস্তুর ভরবেগ আমি 4 গুণ করলাম, তাহলে গতিশক্তি কত গুণ হবে? 4 4 16 গুণ হবে, তাই না? তোমরা যদি এই ইকুয়েশনটা না জানতো তাইলে কি হতো জানো? তুমি মনে করো শুধুমাত্র এই একটা ইকুয়েশন জানলা, হাফ mv স্কয়ার। এখন তোমার মনে প্রশ্ন থাকবে, ভরবেগ দ্বিগুণ করলে এখানে আমি সম্পর্ক বের করবো কেমনে? এখানে তো আমার কোনো পি নাই, পি তো করা যাচ্ছে না, আমি mv ইনটু ভি, একটা ভি এক্সট্রা থেকে যাচ্ছে, আমার সম্পর্ক বের হচ্ছে না। সো আমার কিন্তু দুইটা সম্পর্কই মাথায় রাখতে হবে, হ্যাঁ, দুটো সম্পর্কে মাথায় রাখতে হবে। এই সম্পর্ক দিয়ে আমি কি পাচ্ছি? যে গতিশক্তি বস্তুর ভরবেগেরও বর্গের সমানুপাতিক, আবার গতিশক্তি বস্তুর বেগেরও বর্গের সমানুপাতিক। দুইটা সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে, ইট ইজ এ মাস্ট। ঠিক আছে? মেডিকেল এই টাইপের প্রশ্ন খুব 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 আসে, খুব 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 আসে। তোমাদের এখন একটা ম্যাথ করাবো, সবাই ম্যাথ করবা। ম্যাথটা হচ্ছে একটা গাড়ির ভর হচ্ছে 2 কেজি, কি বলছি? তার ভর হচ্ছে 2 কেজি, আর তার ভর বেগ হচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তার গতিশক্তি কত? দেখি কারা কারা পারবা এটা। দেখো এটা তো মেডিকেল ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, আমি ডাইরেক্ট লিখে দিলাম কোনো রেফারেন্স ছাড়া, আর মনে ছিল হঠাৎ করে বলে দিলাম। দেখো ভর 2 কেজি, ভর বেগ 2 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে তার গতিশক্তি কত? আমি দুটো ইকুয়েশন পাইছি না গতিশক্তির, ওখানে পাতায় দাও, কোনটাতে খাটে অ্যাপ্লাই করো, কত আসে आंसर। ক্যালকুলেটর ছাড়া করবা, মেডিকেলে এই টাইপের ম্যাথগুলো আসবে, উইদাউট ক্যালকুলেটর করা যাবে। এই ম্যাথ করতে যার ক্যালকুলেটর লাগবে, তাহলে ভাই তোমার ক্যালকুলেশন করা শিখতে হবে, আবার খুবই সহজ। এটা কমেন্ট করে জানাও। ভাই সবাই এক লিখতেছে, এ তো সব পারে, দেখি মুখস্থ লাগে নাকি? একজন মানে ক লিখছে, ক মানে কি? মানে এক মানে এত দ্রুত করতে যে এটা দিতে ভুলে গেছে, ক হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, এটা পারে তো। ঠিক আছে, দেখো আমার ভর দেওয়া আছে, আমার এম দেওয়া আছে, এম কত দেওয়া আছে? 2 কেজি। আমার পি দেওয়া আছে, ভর বেগ কত? 2 কেজি মিটার পার সেকেন্ড, তাই না? আমি সম্পর্ক গতিশক্তি চাইছে, তো জানি পি স্কয়ার বাই 2m। তো পি কত? 2 স্কয়ার বাই 2 ইনটু 2, তার মানে কত? 2 ইনটু 2 ইনটু, এই যে তো ভেঙে ভেঙে করালাম, যেহেতু ভেঙে ভেঙে করাই, তাই 2 স্কয়ার মানে 4 সবাই তো জানে, তারপর তোমাদের করালাম। ঠিক আছে, এটা কত? 1 জুল। গতিশক্তি কত? 1 জুল। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে। এবং আমি বিশ্বাস করি যে এই ম্যাথ করতে জীবনে ক্যালকুলেটর লাগে না, কিন্তু আত্মবিশ্বাস লাগে যে আমি পারবো ক্যালকুলেটর ছাড়া, আমি চেষ্টা করবো। এই অভ্যাসটা এখন থেকে গড়ে না তোলো, পরে যে একটু সমস্যা হয়ে যাবে। এখন থেকে এটা গড়ে তুলতে হবে, উইদাউট ক্যালকুলেটর সাহস করে অ্যাপ্রোচ করতে হবে। এই সাহসটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন দেখো, এখন আরেক টাইপের ম্যাথ আমি একটু করাই দিই। দেখো তোমরা সবাই জানো যে 60 মিটার উচ্চতা থেকে, সবাই দেখো 60 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে তুমি যদি ফেলো, হ্যাঁ, কোনো বস্তুকে তুমি যদি ফেলে দাও 60 মিটার উচ্চতা থেকে ফেলে দাও, কোথায়? তাহলে কোথায় তার গতি শক্তি বিভব শক্তির 2 গুণ হবে? তার গতি শক্তি বিভব শক্তির 2 গুণ হবে। এই ম্যাথগুলা উইদাউট ক্যালকুলেটর আজকে শিখাই দিব, উইদাউট ক্যালকুলেটর এবং শর্টকাট টেকনিক। ঠিক আছে, দেখো
যে কি বলছি বলো, যে 60 মিটার উচ্চতা থেকে যদি কোনো বস্তুকে তুমি ফেলে দাও তাহলে কোথায় তার গতি শক্তি বিভব শক্তির 2 গুণ হবে। বুঝতে পারছো? আজকের পর থেকে এই টাইপের কোনো ম্যাথে আর সমস্যা থাকবে না, জাস্ট 2টা সূত্র বইতে বা খাতায় লিখে দাও, বা ক্লাসটা রেকর্ডেড থাকবে। এখন যদি বই খাতা পাশে না থাকে অ্যাটলিস্ট দেখো যে লিখে রাখবা এইভাবে 1 নাম্বার দিয়ে, যে বিগ হলে, যা লিখতেছি তাই লিখবা, বিগ হলে x ইকুয়াল টু nh বাই n প্লাস অন, nh x ইকুয়াল টু nh বাই n প্লাস অন। এরপর লিখবা গবি হলে, গবি হলে x ইকুয়াল টু h বাই n প্লাস অন, এটা কিন্তু h, হ্যাঁ এটা কিন্তু h বাই n প্লাস 1, 2টা সূত্র। ঠিক আছে? কি বলছি বলো, যে যদি বিগ হয়, কি আমি বুঝাই দিচ্ছি একটু লেখো, মজা আছে। যদি বিগ হয় তাহলে বিগ হলে আমার x ইকুয়াল টু nh বাই n প্লাস 1, আর যদি আমার গবি হয় তাহলে x ইকুয়াল টু h বাই n প্লাস 1। তাহলে ব্যাপারটা আসলে কি, এই যে বিগ গবি এটা আসলে কি, দেখো এই প্রশ্নটা খেয়াল করো, এখানে কি দেওয়া আছে প্রশ্নে, যে প্রশ্নে বলা আছে যে তুমি 60 মিটার, এটা হচ্ছে আমার h, কত মিটার উচ্চতা থেকে তুমি ফেলতেছো h, 60 মিটার উচ্চতা থেকে যদি কোনো বস্তুকে তুমি ফেলো তাহলে কোথায় তার গতি শক্তি বিভব শক্তির 2 গুণ হবে। আগে কোনটা আছে? গতি শক্তি, তার মানে আগে আছে গ, বিভব শক্তি পরে আছে, তার মানে বি, গবি, এটা গবির সূত্র, আমার 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? যদি এমন থাকছে কোথায় বিভব শক্তি গতি শক্তির 2 গুণ, তাহলে আমি অ্যাপ্লাই করতে আগে কোনটা থাকতো? বিভব শক্তি বি, গতি শক্তি পরে থাকতো গ, তাহলে আমি কোনটা অ্যাপ্লাই করতাম? বি এর সূত্র অ্যাপ্লাই করতাম। বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? যদি এমন থাকতো যে কোথায় বিভব শক্তি গতি শক্তির 2 গুণ হবে, n মানে কি, n মানে কত গুণ, যে যত গুণ, এটা হচ্ছে আমার n এর ভ্যালু, n এর ভ্যালু, n এর ভ্যালু কত, যে কত গুণ, এটা হচ্ছে আমার n, আর h কি 60 মিটার, হয়ে গেছে আমার ম্যাথ। আমি কি বলছি, যদি এমন থাকতো যে কোথায় বিভব শক্তি গতি শক্তির 2 গুণ, বা আগে কোনটা থাকতো বিভব শক্তি, পরে কোনটা থাকতো গতি শক্তি, বি গ, বি এর সূত্র অ্যাপ্লাই করতাম, 1 নাম্বারটা অ্যাপ্লাই করতাম, বি হলে x nh বাই n প্লাস 1। কিন্তু এখানে আমি কি বলছি, যে কোথায় গতি শক্তি বিভব শক্তির 2 গুণ, তার মানে আগে কোনটা আছে, গতি শক্তি আগে আমার গ আছে, পরে আছে বিভব শক্তি, সেখানে বি, মানে গো বি, গবি, তাহলে আমার 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? আর এখানে x কি, x মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, মানে কোথায় ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় তোমার গতি শক্তি বিভব শক্তি 2 গুণ হবে, এটা। বুঝতে পারছো? এই গবিবিক তো বুঝতে পারছো। এখন বলবো যে এই সূত্র তুমি কিভাবে মনে রাখবা। দেখো ভাই, এই দুটো সূত্রের ভেতরে আমার বিগের সূত্রে দেখো কি আছে, nh বাই n প্লাস 1, আর গবির সূত্রে কি বলা আছে, কি কোনো সমস্যা আছে? h বাই n প্লাস 1, তাই না? তো দেখো এই nh বাই n প্লাস 1 বড় নাকি h বাই n প্লাস 1 বড়? অবশ্যই nh বাই n প্লাস 1 বড়, এখানে একটা এক্সট্রা n যুক্ত আছে, আর n মানে কি, এই মানটাও বড়, তাহলে এটা আমার বিগের সূত্র, বিগ মানে কি বড়, তার মানে গবি বিগ আর গলাবে, আর কিন্তু গলাবে না, বিগ মানে বড়, তার মানে এখানে একটা এক্সট্রা n যুক্ত থাকবে, x nh বাই n প্লাস 1। আর যদি আমি গবি, গবি তো আর বিগ না, বড় না, তাহলে এখানে আর n থাকবে না, h বাই n প্লাস 1। এবার তোমার অ্যানসারটা এই অঙ্কটা সবাই করে ফেলো, আমি করতেছি, তোমরা পড়ো আমার একটা সাথে। কোশ্চেন ছিল, সমান হলে তখন কি হবে? যদি বলে দুইটাই সমান, সমানের কোনো প্রশ্ন এখানে আসবে না, 1 গুণ এখানে আসলে আসবে 2 গুণ অথবা হাফ গুণ। বুঝতে পারছো? এটা কিন্তু কখনোই আসবে না। আর যদি সমান হয় তাহলে কি হবে? তোমার একটা কথা বলি, গতি শক্তি যখন আসে না, যদি তুমি বলছো ভালো করছেন, চিন্তা করে ভালো, মনে করো বিভব শক্তি 5, গতি শক্তিও 5, এরা সমান, তাহলে এরা কত গুণ? 1 গুণ না? 5 গুণ 1 কত? 5, একের সঙ্গে যাই গুণ করো কত? 5। বুঝতে পারছো? তাহলে এর তখন কত আসবে? 1। বুঝতে পারছো? সমান মানে কত গুণ? 1 গুণ। আসে না? ও প্রশ্ন করছে, অ্যানসার করে ভালো, ঠিক আছে, ভালো রাখো, প্রশ্ন করো, প্রশ্ন করো, খুবই ভালো। তাহলে এই ম্যাথ একটু করি, এই ম্যাথটা একটু করি। এখানে কি আছে, কোথায় গতি শক্তি বিভব শক্তির 2 গুণ হবে, তাই না? তাহলে এখানে আমি কোনটা অ্যাপ্লাই করব? গতি শক্তি বিভব শক্তির কত গুণ? গবি, 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 এখানে তো আমার বিগ না, তাহলে আমার এক্সট্রা n যুক্ত থাকবে না, এই ক্ষেত্রে আমার x কত?
h বাই n প্লাস 1, তার মানে h কত 60, n কত গুণ 2 গুণ, আর অর্ধেক বলে কত থাকতো, অর্ধেক হলে n এর মান কত হাফ, অর্ধেক বলে n এর মান কত হতো হাফ হতো, এখানে 2 বলা আছে, সো 2 প্লাস 1 তার মানে কত 60/3 ইজ ইকুয়াল টু কত 20 মিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় আমরা যদি 60 মিটার থেকে ফেলাই তাহলে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় আমার গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হবে। ক্লিয়ার? কোনো কঠিন কিছু বলছি এখানে? কোনো কঠিন কিছু আমি কিন্তু বলি নাই। আশা করি এই আজকের পর থেকে এই ম্যাথ আর ভুল যাবে না। এখন তোমরা আমাকে একটু করে দিবা, আমি তোমাদের এখানে টেস্ট করব এইভাবে, তোমরা আমার এই সেম ম্যাথটাই করবা যে কোথায় বিভব শক্তি গতিশক্তি 2 গুণ হবে, কোথায় বিভব শক্তি গতিশক্তি 2 গুণ হবে, কোথায় বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে। সবাই একটু কমেন্ট করে জানাও তো, এটা করতে ক্যালকুলেটর লাগে না, একটু সাহস নিয়ে করো, ইনশাআল্লাহ পারবা। কমেন্টটা এটা দেখি কেমন, দেখি কি কমেন্ট আসে না, এখনো আসে না। হ্যাঁ করো, সময় দিচ্ছি। নীরা কমেন্ট করছে, 40, আর ঢালি কমেন্ট করছে ভাই আপনি সুর দিয়ে কথা বলেন, সুর দিয়ে কই কথা বলি, আপনারা নরমালি কথা বলি, এটা কি সুর মনে হলো? 40 সুন্দর, 40 ওয়াও এতগুলো স্টুডেন্ট 40, এটা কি ক্যালকুলেটর ছাড়া করছো কে বলো যে ভাই আমি করছি, একটু সবাই বলো তো যে কারা ক্যালকুলেটর ছাড়া করছো, এটা ক্যালকুলেটর ছাড়া যে করছে সে আছে রিয়েল বস। দেখো আমার বিগ এর সূত্র এখানে বিগ, তাহলে বিগ মানে কত, এক্সট্রা n যুক্ত থাকবে, n h বাই n প্লাস 1, তাই না? n এর ভ্যালু কত 2 ইনটু 60 বাই 2 প্লাস 1, তার মানে 3, নিচে কত আমার 3 20, তার মানে আমার ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় আমার বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে। আশা করি আজকের পর থেকে এই ম্যাথে আর কোনো ভুল যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমরা সবাই খুবই ভালো স্টুডেন্ট, সবাই কমেন্ট করতেছো, সবাই ম্যাথ করতেছো, দেখে ভালো লাগতেছে, ঠিক আছে? দেখেই ভালো লাগতেছে। আমি আশা করি যে শেষ পর্যন্ত থাকবে, আমি আরো একটা ম্যাথ করাই দিব, আরো একটা টাইপের ম্যাথ করাই দিব, হ্যাঁ? কিন্তু এই ম্যাথটা আমি আর বোর্ডে লিখবো না, জাস্ট সূত্রটা লিখাই দিব। এই টেকনিকটা সবাই একটু বইতে লিখে রাখো, ঠিক আছে? একটু বইতে লিখে রাখো যে তক্তার সংখ্যা ইজ ইকুয়াল টু বেগের গুণ স্কয়ার, বা তক্তা ইজ ইকুয়াল টু বেগের গুণ স্কয়ার। আগে লিখে রাখো, আগে লেখো, বোঝো না বোঝো আগে লিখে রাখো, ঠিক আছে? মুখে শুনলেও এই টেকনিক অ্যাপ্লাই করে তুমি ম্যাথ করতে পারবা ইনশাআল্লাহ, কিন্তু আগে লিখে রাখো, ঠিক আছে? যে তক্তার সংখ্যা ইজ ইকুয়াল টু বেগের গুণ স্কয়ার। এটা কেন আসবে দেখো, এই টাইপের প্রশ্ন আসে যে একটা গুলি একটি তক্তা ভেদ করতে পারে, যদি গুলির বেগ আমি 3 গুণ বৃদ্ধি করি, তাহলে সে কয়টা তক্তা ভেদ করতে পারে? কি বলছি বলো? একটা গুলি একটা তক্তা ভেদ করতে পারে, যদি তুমি গুলির বেগ 3 গুণ করেছো বা 4 গুণ করেছো, যাই করো, যত গুণ করেছো, তাহলে সে আর কয়টা তক্তা ভেদ করতে পারে? তুমি কয় গুণ করছো গুলির বেগ? 3 গুণ করলা, 3 বসাও, বেগের গুণ স্কয়ার, আর কয়টা তক্তা সে ভেদ করতে পারবে? আর 9টা তক্তা সে ভেদ করতে পারবে। তোমাদের বইতে দেখবা এই ম্যাথ এক পেজ বানাইছে, কোনো কথা লিখে রাখবো এখানে যে তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগের গুণ স্কয়ার। তুমি যত গুণ করবা বেগ তার স্কয়ার করলেই তুমি বের করতে পারবা যে সে আর কয়টা তক্তা ভেদ করতে পারবে, বুঝতে পারছো? ক্লিয়ার? আর এটা উল্টা ভাবে আসতে পারে প্রশ্নটা যে সে আরো 16টা তক্তা ভেদ করেছে, বা 16টা তক্তা ভেদ করতে গেলে তার আর বেগের গুণ কত গুণ করতে হবে, বেগ কত গুণ করতে হবে, উল্টা ভাবে আসতে পারে। সে 16টা তক্তা ভেদ করছে, তাহলে তার বেগ কত গুণ করতে হবে? তার মানে কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে, 4 স্কয়ার। বুঝতে পারছো? তো যেভাবে আসো আলটিমেটলি, এটা তো অনলাইন ক্লাস, এটা তো ম্যাথ ক্লাস না, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে দেখাচ্ছি। যদি ম্যাথ ডেডিকেটেড ক্লাস থাকে তাহলে আমি আবার এবং ফেরত প্রত্যেকটা ম্যাথ করাই দিব, অনুষ্কানিক প্রত্যেকটা ম্যাথ করাই দিব। যদি এখন ক্লাস ভাইয়া দেয় সামনে, অবশ্যই আমি আসবো এবং এটা করাই দিব। সো এখন জাস্ট এটা লিখে রাখো, এবং আরো অনেক ট্রিক্স আছে, সময় মতো সবই পাবা, ঠিক আছে? দেখো এরপরে ক্ষমতা আমরা জানি যে ক্ষমতা P = W/T। আমরা সবাই জানি কাজ করার হারকে বলা হয় ক্ষমতা, তাই না? কাজ করার হারকে বলা হয়, কোনো সমস্যা আছে?
কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। তাহলে P = কি? W/T, অর্থাৎ তুমি একক সময়ে কতটুকু কাজ করলা, এটাই তোমার ক্ষমতা, তাই না? তো এখন দেখো ক্ষমতার আজকে নতুন সূত্র শিখবো আমরা। W = কি শিখে আসছি? Fs cos θ, তাই না? W = Fs cos θ/T শিখছি। এখন এই S/T বেগ, একক সময়ের সরণ বা সরণের হার, এটা কি? বেগ। তার মানে কি? F_v cos θ। আর F_v cos θ মানে কি? F.v। এই সূত্র কয়জন জানো? যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে বল ও বেগের ডট গুণফলকে কি বলা হয়, এটা আকাশ থেকে পড়তা তোমরা। বল বেগ, বল F = m এ শিখছিলাম, এবার বেগ গুণ করলে কি কোনো সূত্র আছে? অবশ্যই আছে। বল ও বেগের ডট গুণফলকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। বুঝতে পারছো? এবং F = অনেক সময় mg, এটাও লেখা যায় mg/v cos θ। এখান থেকে এটা আসা যায়, এখান থেকে এখানে আসা যায়, তুমি সূত্র বানাবা এখান থেকে। আর এইটা হচ্ছে বেসিক W/T। তাহলে এটা হচ্ছে আমার একটা সূত্র, তারপরে এটা হচ্ছে আমার আরেকটা সূত্র, আর এটা হচ্ছে আমার আরেকটা সূত্র। ওই সবই সেম, ওই এক জায়গা থেকে আসে, বাট জাস্ট তোমাকে জিনিসটা ফিল করতে হবে, মুখস্থ করার কিছু না। মেডিকেলে তো এখন সূত্র দিয়ে আসবে না, বাক্য ভিত্তিক প্রশ্ন আসবে, বলবে যে বল ও বেগের ডট গুণফলকে কি বলা হয়? যে বল ও বেগের ডট গুণফলকে কি বলা হয়? কি বলা হয়? ক্ষমতা বলা হয়। ক্ষমতা বলা হয়, তাই না? ক্ষমতা বলা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন ক্ষমতা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি বলো তো? একটা কথা আমি তোমাকে বলি নাই ক্লাসের প্রথমেই, এই কাজ, শক্তি, ক্ষমতা এরা সবই কিন্তু স্কেলার রাশি। হ্যাঁ বলতে পারো ভাই, কাজ তো W = Fs, F.s, হ্যাঁ এই দুটো তো ভেক্টর, ঠিক আছে? বল ভেক্টর, সরণ ভেক্টর, ঠিক আছে, বাট দুইটা ভেক্টর রাশির ডট গুণফল তো স্কেলার রাশি। সো কাজ কিন্তু স্কেলার রাশি। আর আমি যা বলছি কাজও যা শক্তিও তাই, তার মানে শক্তিও কিন্তু স্কেলার রাশি। বিভব শক্তি কোন রাশি? স্কেলার রাশি। গতি শক্তি কোন রাশি? স্কেলার রাশি। শক্তি কি? স্কেলার রাশি। এরপরে কি বলছিলাম? ক্ষমতা। তাহলে ক্ষমতা কি আসবে? ক্ষমতা তো W/T, W স্কেলার, T স্কেলার, তাহলে ক্ষমতা কি আসবে? স্কেলার রাশি। এটা তো ভুল করা যাবে না, ঠিক আছে? ক্ষমতা একক কি? ক্ষমতার একক হচ্ছে দেখো জুল সেকেন্ড। ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড। এটাকে আমার ওয়াটও বলা হয়। এটাকে আমার কি বলা হয়? ওয়াটও বলা হয়। জুল পার সেকেন্ড বা ওয়াটও বলা হয়। পূর্বে ক্ষমতার একক হিসেবে হর্স পাওয়ার ইউজ করা হতো। আমরা জানি যে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা হচ্ছে ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক। হর্স পাওয়ার হচ্ছে ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক। ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক কোনটা? হর্স পাওয়ার। যান্ত্রিক ব্যবহারিক একক কোনটা বলতো? হর্স পাওয়ার। বইতে লিখে রাখো যে যান্ত্রিক ব্যবহারিক একক হচ্ছে ক্ষমতার হর্স পাওয়ার, ঠিক আছে? আর ওয়াট হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার ব্যবহারিক একক বা বৈদ্যুতিক ক্ষমতার একক, ঠিক আছে? ওয়াট হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একক আর হর্স পাওয়ার হচ্ছে যান্ত্রিক ব্যবহারিক একক। হ্যাঁ, ওয়াটও ব্যবহারিক একক, কিন্তু সেটা বৈদ্যুতিক ক্ষেত্রে, যান্ত্রিক ক্ষেত্রে না, ঠিক আছে? যান্ত্রিক ক্ষেত্রে আমরা হর্স পাওয়ার দিয়ে ক্ষমতা হিসাব করি, আর বিদ্যুতের হিসাব আমরা কি দিয়ে করি? ওয়াট দিয়ে করি। বুঝতে পারছো? ওয়াট দিয়ে করি। ওকে, বুঝতে পারছো? এটা কিন্তু একেবারে ইম্পর্টেন্ট অবজেক্টিভ। এবং 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে 1 অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? বাংলা দিয়ে আসবে অশ্ব ক্ষমতা। অ্যানসার কি? 746 ওয়াট। 746 ওয়াট। বুঝতে পারছো? তাহলে একটু সবাই কমেন্ট করে জানাও তো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? নাম্বারটা সবাই একটু কমেন্ট করে জানাও যে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি, আমাদের আর খুব বেশি পড়া কিন্তু বাকি নাই। যা আসার মতো এখান থেকে অনেক ইম্পর্টেন্ট জায়গা আমরা শেষ করছি। তোমরা কমেন্ট করো যে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। যারা এখনো কমেন্ট ক্লাসে আসো কমেন্ট করতেছো, এরা সত্যি অনেক ভালো স্টুডেন্ট। আসে কমেন্ট, এরা তো সবগুলো একেবারে অনেক ভালো, অনেক ভালো। 746 সমান, তাই না? 746 ওয়াট। ওকে ওকে, ইমু তাই, হ্যাঁ এরা সবাই ভালো। এদেরকে আমি সবার কমেন্ট আমি পড়তেছি, চিনে রাখতেছি, এরা সবাই ভালো স্টুডেন্ট, এখনো ক্লাসে আছে এবং নিয়মিত কমেন্ট করে যাচ্ছে। খুবই 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 ভালো তোমরা, খুবই 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 ভালো, তোমরা ভালো করবে। দেখো এরপর আছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা থেকে আসলে জাস্ট ইকুয়েশনটা জানতে হবে, খুব বেশি কিছু আসবে না। কর্মদক্ষতা আসলে কি বলো তো? তুমি যে শতটুকু দিচ্ছ, মোট প্রদত্ত শক্তি এটা হরে থাকবে, আর উপরে হচ্ছে লব্ধ কার্যকর শক্তি। লব্ধ কার্যকর শক্তি।
ঠিক আছে, এই হচ্ছে তোমার কর্মদক্ষতা। অর্থাৎ যতটুকু দিচ্ছ তার সাপেক্ষে কতটুকু পাচ্ছ, কতটুকু তুমি কাজ করতেছো, তোমার শক্তি, এটাই হচ্ছে তোমার কর্মদক্ষতা। হ্যাঁ, এটাকে 100% হিসাব করা হয় শতকরা হিসাবে। জাস্ট এই সূত্রটা একটু মুখস্থ রাখবা, আর কিছু না, এখান থেকে আর কিছু আসবে না। হ্যাঁ, যে কর্মদক্ষতার এখান থেকে আর কিছু আসবে না, ঠিক আছে, এখান থেকে আর কিছু কিন্তু আসবে না, জাস্ট এইটুকু একটু মাথায় রাখবা। আর আরেকটা কথা আপু যেটা তোমার বলতে ভুলে গেছি আপু ভাইয়ারা, সেটা হচ্ছে যে P is equal to FD, পড়াইছিলাম একটু আগে, F ডট B, এর কিন্তু ম্যাথ আসবে। যে ম্যাথ আছে দেখবা আমাদের অনুশীলনীতে আছে, বইতেও আছে, FD, FD যদি cos এরা একই দিকে কাজ করে তাহলে আর cos 0 এর মান 1 হয়ে যায়, FD দিয়ে সাথে করতে হবে, FD, FD একই দিকে কাজ করে যদি বল আর বেগ, তখন থিটা ইজ ইকুয়াল টু কত 0 আর cos 0 এর মান কত 1, সেটা আমরা লিখি না, FD। এই সূত্রটা কিন্তু ম্যাথ আছে, এটা তোমরা একটু বাসায় বসে করবা, ঠিক আছে। ক্যালকুলেশনে যদি সমস্যা হয় এটা হচ্ছে নিজেদের সমস্যা হবে, নিজেরা একটু ক্যালকুলেশন করবা, প্র্যাকটিস করবা, আশা করি আর সমস্যা হবে না। হ্যাঁ, এই সূত্রের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, প্লাস এইটারও কিন্তু ম্যাথ আসে পরীক্ষায়, w fs cos θ। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোথায় কোথায় এমসিকিউ তে ম্যাথ আসবে, একটু মাথায় রাখবে। এই যে এই সূত্রের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা করবে, হ্যাঁ, নিজের হাতে করবে উইদাউট ক্যালকুলেটর, ঠিক আছে। এরপরে আসো সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল। এখান থেকে আপু খুব বেশি কিছু পড়াবো না, জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে এদের উদাহরণগুলো, সংরক্ষণশীল বল আর হচ্ছে অসংরক্ষণশীল। আর সংরক্ষণশীল বলটাই আসলে অ্যাকচুয়ালি পড়ায়। দেখো সংরক্ষণশীল বলটা আসলে কি, মনে রাখবা যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, সংরক্ষণশীল বল, এই যে বলটা এখানে আছে এই বল দ্বারা কৃত কাজ, আমি বুঝাই দিব জিনিসটা, আমি একটা অল্প একটু কনসেপ্ট বলে দেবো, এখান থেকে পারবো বাকিটুকু। দেখো এই বল দ্বারা কৃত কাজ কখনোই পথের উপর নির্ভর করে না, পথের উপরে নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে তাইলে ভাই ভালো করে খেয়াল করো, যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, আমি কিন্তু বলের কথা বলি না, বলছি এই বল দ্বারা কৃত কাজ কখনোই পথের উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? আদি ও শেষ অবস্থানের উপরে নির্ভর করে, আদি ও শেষ অবস্থানের উপরে নির্ভর করে। তাই ব্যাপারটা আসলে কি, সবকিছু তো বইতে লেখা থাকে এইভাবে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি কি একটু ফিল করতে হবে, তাই না? নির্ভর করে, পথের উপরে নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? আদি ও শেষ অবস্থানের উপরে নির্ভর করে, আদি ও শেষ অবস্থানের উপরে নির্ভর করে। ব্যাপারটা অ্যাকচুয়ালি কেমন জানো, মনে করো তুমি এই বিন্দুতে একটা বস্তু আছে এখানে, এটা মনে করো বি, ঠিক আছে, তুমি এখানে একটা ফোর্স দিলা, এই ফোর্সের ফলে তোমার বস্তু মনে করো এ থেকে বি বিন্দুতে এই বরাবর গেল, এই পথে গেল, যেটাকে আমি মনে করো যে 1 নাম্বার পথ দিলাম, বা এ থেকে বি তে এই পথে গেল, যেটা আমি 2 নাম্বার পথ দিলাম, আবার এ থেকে বি তে এই পথে গেল, 3 নাম্বার গেল, এই পথে গেল, যেটা আমি 3 নাম্বার পথ দিলাম। তাহলে এই একটা বলের জন্য মনে করো বস্তু যদি এ থেকে বি তে এই পথে যায় তাই যে কাজ হবে, আর এ থেকে এই 2 নাম্বার পথ দিয়ে গেলে যার যে কাজ হবে, অর্থাৎ যদি আমি এখানে 1 নাম্বার পথ দিয়ে গেলে কাজটাকে বলি W1, আর 2 নাম্বার পথ দিয়ে গেলে যে কাজটা হবে সেটা যদি আমি বলি W2। কেন কাজ হবে? তুমি বল দিচ্ছ, সরণ হচ্ছে, বল দিচ্ছ, সরণ হচ্ছে। যদি এই 2 নাম্বার পথ দিয়ে গেলে কাজটা আমি বলি W2, আর 3 নাম্বার পথ দিয়ে গেলে যদি কাজটাকে আমি বলি W3, তাহলে তিনটাই আসলে সমান হবে। তুমি বলতে পারবে কেন সমান হবে? এদের পথ তো সমান না, এ থেকে বি এরকম, এ থেকে বি এই এর পথ তো সমান না, কিন্তু এটা পথ সমান না হলেও এদের সংরক্ষণশীল বল যেহেতু এফটা, তাহলে এই কাজ সমান হবে। কেন? কারণ দেখো এই এ আর বি এর যে পথ দিয়ে যাক আদি আর শেষ অবস্থান কিন্তু সেম, আদি আর শেষ অবস্থান কিন্তু সেম, যেহেতু যে পথ দিয়ে যাক আমার আলটিমেটলি আদি আর শেষ অবস্থান সেম, তার মানে আমার কাজও কি আসবে? সেম আসবে। আমার পথ যদি আলাদা হয় আমার কাজ কিন্তু সেম আসবে। কেন? বিকজ এই কাজটা আসলে আদি আর শেষ অবস্থানের উপরে নির্ভর করে, আমার পথের উপরে নির্ভর করে না। অর্থাৎ তুমি যে পথ দিয়ে যাও ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার আদি আর শেষ অবস্থান একই কিনা। সবগুলো ক্ষেত্রে যদি একই হয় তাহলে সংরক্ষণশীল বলের কাজগুলো কি আসবে? এখন সমান আসবে। অসংরক্ষণশীল বলতে কি আসবে বলতো? এগুলো কিন্তু সমান আসবে না। কারণ কি? এরা পথের উপরে নির্ভর করে। অসংরক্ষণশীল বল কিসের উপর নির্ভর করে? পথের উপরে নির্ভর করে। এবং যদি অসংরক্ষণশীল বল হইতো আমার এফ, তাহলে কি হতো? আমার ডাব্লিউ, এটা কখনোই পরস্পর সমান হতো না, এরা অসমান হতো। কারণ আমার পথ তো আলাদা আলাদা, এই পথ এই পথ এই পথ আলাদা পথ, আদি সেটা অবস্থান সেম থাকুক কিছু যায় আসে না, আমার পথ তো আলাদা। পথ আলাদা হইলেই
আমার কাজের পরিমাণ আলাদা হয়ে যাবে। কোন বলের ক্ষেত্রে? অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার বেসিক ডিফারেন্স। এরপরে দেখবো যে সংরক্ষণশীল বলে সব ভালো ভালো কথা বলা আছে, এরা যান্ত্রিক শক্তির উচ্চতা সূত্র মানে, ঠিক আছে, এদেরকে পুনরুদ্ধার করা যায়। হ্যাঁ, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। আর এগুলো পরীক্ষায় আসবে না, বেশি আসবে যেটা সেটা হচ্ছে উদাহরণগুলো, সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো। বুঝতে পারছো? উদাহরণগুলো কি কি দেখো। অসংরক্ষণশীল বল পড়লে আর সংরক্ষণশীল বল পড়া লাগে না। অসংরক্ষণশীল বল কারা? দেখো এদের উদাহরণ হচ্ছে ঘষানি। ঘষানি, ঘষানি কি বা? ঘষানির ঘতে হচ্ছে ঘর্ষণ বল, ঘষানির ঘতে হচ্ছে ঘর্ষণ বল, সাথে হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বল, আর নিতে হচ্ছে নিউক্লিয় বল, নিতে হচ্ছে নিউক্লিয় বল, নিউক্লিয় বল, নিউক্লিয় বল। নিউক্লিয় বল আবার দুই ধরনের আছে, তোমরা সবাই জানো, এটা কালকেও পড়ছো তোমরা সবাই 4 অধ্যায়ে, দুর্বল আর সবল। এই চারটাই কেবলমাত্র আমার অসংরক্ষণশীল বলের উদাহরণ, অসংরক্ষণশীল বলের উদাহরণ। ঘষানি ঘর্ষণ বল, সান্দ্র বল এবং নিউক্লিয় বল। নিউক্লিয় বল আবার দুইটা, তোমরা সবাই জানো, দুর্বল আর সবল। তার মানে ঘষানি বাদে আর যা আছে, তোর অভিকর্ষ বল, তাড়িৎ চৌম্বক বল, তাড়িৎ বল, চৌম্বক বল ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, আবার স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল, আর বাকি যা কিছু আছে সবই হচ্ছে আমার সংরক্ষণশীল বলের উদাহরণ। কেবলমাত্র এই চারটা বাদে। কি কি? ঘষানি, ঘর্ষণ বল, সান্দ্র বল এবং নিউক্লিয় বল। নিউক্লিয় বল আবার দুইটা, দুর্বল আর সবল। বোঝা গেছে? তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে অভিকর্ষ বল সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? অভিকর্ষ বল সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? অভিকর্ষ বল সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? সবাই একটু কমেন্ট করে জানাও, দেখি আমি এবার এদের প্রত্যেকের নাম করব, বিকজ এরা লিজেন্ড। দেখি কারা কমেন্ট করতেছে। দেখতে পাচ্ছি, দেখি এটা করতে লোড হচ্ছে না, ব্যাকে এসে। অভিকর্ষ বল সংরক্ষণশীল, সুন্দর। আমি দেখছি কমেন্ট করতেছে কারা, একের প্রথম থেকে দেখি। ঐশ্বর্য আমি শেষ পর্যন্ত ছিল, থ্যাংক ইউ আপু সবাই। লাবণ্য, সূর্য, ইমু, ইমো শেষ পর্যন্ত ছিল, এদের সবাইকে আমি একেবারে প্রথম থেকে দেখতেছি। নীলা, সামিয়া রশিদ, তানহা, সূচনা মল্লিক, সুরাই ইয়াসমিন, আনিকা, এশা, নন্দিতা, নুসরাত মিম, জিনিয়া, ঐশিসা, সুরাই ইয়াসমিন, ওকে ওকে, ইফাত জাহান, শ্রাবন্তী, ওকে, আতশী সাহা, সুন্দর সুন্দর, এরা সবাই শেষ পর্যন্ত ছিল, এদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা সবাই শেষ পর্যন্ত ছিলা ক্লাসে, তোমাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতেছি। এরপরে যদি আর কোনো সমস্যা থাকে, হ্যাঁ, স্পেশালি ম্যাথে, যে কোনো চ্যাপ্টারের যে কোনো ম্যাথে বা অনুসরণে যে কোনো এমসিকিউ বা কোনো কনসেপ্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, যেটাই হোক, কোনো সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবা না, ঠিক আছে? তার্শিক রুদ্র ভাই, আমি আমার ফেসবুক আইডিও এইটা, যদি কোনো সমস্যা হয় আমাকে নক করতে পারো। হ্যাঁ, আমি সবসময় তোমাদের যে কোনো সমস্যায়, তোমরা যেহেতু ডিএমসি স্কলার্স ফ্যামিলির অংশ, তোমাদের সকল সমস্যায় আমি থাকার চেষ্টা করবো। ওকে, তাহলে আজকে আমি এই পর্যন্তই থাকুক আপু না ভাইয়ারা, সবাই শেষ পর্যন্ত ছিলা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ছিলা। তোমরা সবাই বেশি বেশি করে লেখাপড়া করো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।